আপনি কি চালাবেন জনাব ইউনূস সাহেব? আপনি তো চালাইতে পারছেন না দেশ। যে পাকিস্তানের নাম করে তারা পাকিস্তানের ছোট ভাই হইতে চায়, সেই পাকিস্তানে কিন্তু এখনো পার্লামেন্ট ইলেকশন এবং মেম্বার কিনা হয়। নাহিদ এবং আসিফ সাহেবরা পদত্যাগ করতে যাচ্ছেন বলে ইতিমধ্যেই খবর পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে। তোমার রয়ের সাথে তুমি একেবারে স্পেসিফিক অভিযোগ রয়েছে। আব্দুল্লাহ আরেফ 2 লাখ টাকা নেয় আর 6 শতক জমি লেহে নেয়। সে বড় অফিসার, তার সঙ্গে পাল্লাপাল্লি দরকার না। আমার টাকাটা ফেরত দিলে, আমার জমিটুকু ফেরত দিলে আমি এতেই খুশি। তার মনুষ্যত্ব এত খারাপ যে সে আমার এলাকার এমন কোনো ব্যক্তি নেই যে যারা বিএনপি পন্থী, জামাতপন্থী, তাদের নামে মনে করেন যে মামলা করে তারা ভয়তে গ্রামে আসতে পারে নাই। আওয়ামী লীগের সময় বৈষম্যের শিকার হয়েছে, সেই শিকার হয়েছে ওই পার্টটা পায়ে যাইতে যাচ্ছে, কিন্তু মূলত ছিল আওয়ামী লীগ করে এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি এবং তার ডকুমেন্ট সবকিছু আছে। শোনেন, ওই যে আমার ঘাড়ে কিছু ইবলিশ শয়তান মাঝে মধ্যে বলে, বুঝতে পারছেন? এই সব আমার কথা আছে, এটা আমি বুঝতে পারছি। আরেফের মতো এই যে দুষ্কৃতী দুষ্ট এই লোক হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র থেকে বিক্ষোভকারীদের উপরে গুলি করার শেখ হাসিনার নিজের মুখে দেওয়া অডিও নির্দেশ এখন আমাদের হাতে। খুনি হাসিনার ক্ষমা নাই। অনেকে বলছেন এটা পাবলিক করতে, সেটা আপাতত করা যাচ্ছে না। মাফ করবেন, আইনি প্রক্রিয়ার কারণে নিশ্চিন্ত থাকেন। আদালতে এভিডেন্স হিসেবে পেশ করা এবং আদালতের গ্রহণ করার পরে এভিডেন্সটা আপনারা সবাই সেই পিশাচিনীর রক্ত হিম করা নির্দেশ শুনতে পারবেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এখন আমি আপনাদেরকে 4টা ভিডিও ফুটেজ দেখাবো। দয়া করে 4টা ভিডিও ফুটেজই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক দয়া করে শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না। দর্শক মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলেন তাহলে দর্শক আমরা 4টা ভিডিওর প্রথম ভিডিওটা দেখে নেই। হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র থেকে বিক্ষোভকারীদের উপরে গুলি করার শেখ হাসিনার নিজের মুখে দেওয়া অডিও নির্দেশ এখন আমাদের হাতে। খুনি হাসিনার ক্ষমা নাই। অনেকে বলছেন এটা পাবলিক করতে, সেটা আপাতত করা যাচ্ছে না। মাফ করবেন, আইনি প্রক্রিয়ার কারণে নিশ্চিন্ত থাকেন। আদালতে এভিডেন্স হিসেবে পেশ করা এবং আদালতের গ্রহণ করার পরে এভিডেন্সটা আপনারা সবাই সেই পিশাচিনীর রক্ত হিম করা নির্দেশ শুনতে পারবেন। আমাদের টিমের অনুরোধ রাখতেই হচ্ছে, এইটা পাবলিক হইলে এভিডেন্স হিসেবে দাখিলের ক্ষেত্রে আইনি সমস্যা থাকতে পারে বলে জানাইছেন ওনারা। তাই আমরা চাই হাসিনার শাস্তি। ওই রেকর্ড পাবলিশ করার জন্য নানা ধরনের চাপ হবে, ট্রল হবে, বলা হবে মিছা কথা বলতেছি, শুনে যাবেন, পাত্তা দিবেন না। আমাদের যে কোর্ট টিম, আমি, ইলিয়াস, মাহমুদ ভাই, সবার কাছেই আছে জিনিসটা। তাই আওয়ামী লীগের উস্কানিতে উতলা হইয়েন না, তবে আশাহত হইয়েন না। তো একেবারে আজকে বিনা জিনিসে ফেরাবো না, খুশি করে দিব শেষে। যেগুলো আদালতে এভিডেন্স হিসেবে দেওয়া হবে না তার থেকে কিছু শোনাবো, পরে আসতেছি ওই ব্যাপারে। আমি কইছিলাম হাসিনার বাসন নাই, পশ্চিম তারে ছাই দিয়া ধরবে। দেখেন হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদন দিছে প্রফেসর ইউনূসের কাছে, সেইখানে পুলিশদের নিজেদের ভাষ্যেই প্রমাণ পাওয়া গেছে কতটা নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। এখানে বলা হয়েছে যে পুলিশ বিক্ষোভকারী ছাড়াও তাদের আশেপাশে বাসাবাড়ির জানলা গেটে দাঁড়ায় থেকে দেখতে থাকা মানুষের উপরে যারা সাক্ষ্য দিতে পারে তাদের উপরে গুলি চালাইছে, যেন কেউ নৃশংসতার সাক্ষ্যটা দিতে না পারে। এই যে এখানে লেখা আছে, পুলিশই বলছে যে এই নৃশংসতা চালানোর নির্দেশ রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে আসছিল। পুলিশ অবশ্য নিজের মুখেও বলছে, যেমন ধরেন এই যে এই ভিডিওটা, আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি, আমাদের ব্যবস্থা আমরা নিব। শীর্ষ কর্মকর্তা সিসিটিভি দেখছে, ভিডিও গেমস যেমন খেলে এরকম দেখে দেখে দায়িত্বরত কর্মকর্তাদের এমন ভাবে গুলি করার নির্দেশ দিচ্ছিল যেন তারা ভিডিও গেম খেলতেছে। পুলিশের গুলি করার নিয়ম পায়, সেখানে গুলি না করে শরীরের বিভিন্ন প্রধান অঙ্গ প্রত্যঙ্গে সিসার বুলেট ব্যবহার করে গুলি করছিল, শরীর লক্ষ্য কইরা। এমনকি যখন তাদের জীবনের উপরে, মানে পুলিশের জীবনের উপরে আঘাতের কোনো ধরনের শঙ্কা ছিল না। ব্যারিস্টার আরমান র্যাব টিএফআই সেলের আয়না ঘরে বন্দী ছিল, সেই সেলটা আবিষ্কার করা হয়েছে। সেখানে 1000-এর উপরে বন্দী থাকতো, অবিশ্বাস্য সংখ্যা। 8টা কবর সেল আবিষ্কার হয়েছে 3 ফিট বাই 4 ফিট, যেখানে শুধু বসে থাকা যায়, শোয়াও যায় না। অনেক এভিডেন্স নষ্ট করা হইল। পুরা স্থাপনা বিস্ফোরণে উড়ায় দেওয়ার পরিকল্পনা করছিল জল্লাদেরা, যেন এই এভিডেন্স বাইরে না আসে, ওই দিন যেন ফিরে না আসে হাসিনার দিন। সেটা নিশ্চিত করার জন্য বিশাল কাজ বাকি আছে ভাইরা, এখনই ক্ষান্ত দিয়েন না। অনেকে বলছেন যে সিরিয়াজে 1 মাসে করলো, তা আমরা 6 মাসে কেন করতে পারি না? তার উত্তর হচ্ছে আমাদের পুরো একটা হোস্টাইল প্রশাসনের সাথে কাজ করতে হচ্ছে। পুরাই তো হাসিনার প্রশাসন। বিপ্লবের পক্ষের শক্তিকে দূরে সরাই রাখা হয়েছিল, তাই আমাদের ক্রুশিয়াল শক্তিকে কাজে লাগাতে পারে নাই সরকার। বিপ্লবের শক্তি নানা ধান্দায় ব্যস্ত হয়ে গেছে। তো এই কাজকে ফ্যাসিলিটেট করার জন্য যে প্রভাব, ইনফ্লুয়েন্স দরকার, তেমন মানুষের সংখ্যা তো কম। তবে কাজ হইতেছে, ভরসা রাখেন, সরকারকে নির্বিঘ্নে কাজ করতে দেন,
দাবি দেওয়ার নামে অরাজক পরিস্থিতি তৈরি করে সরকারের চলার পথকে কণ্ঠকাকীর্ণ করে দেবেন না। এই সরকার যেন বেশি দিন থাকতে না পারে, এটাই আওয়ামী প্ল্যান, এটা এজেন্সির প্ল্যান। এই এজেন্সিগুলোর উপরে কর্তৃত্ব স্থাপন করা যায় না এখনো তারা স্যাপোটাস করে নানা জায়গায়। ভাই ফেসবুকে চিল্লায় কাজ হয় না, মাঠে কাজ করতে হয়, সেটা সময় লাগে, এনার্জি লাগে, ঘাওড়াদের দাবরানি দেওয়া লাগে। এই কাজ যারা করতে পারবেন না তারা হুদাই লাগেন না মানুষজনের পিছে। আমার পিছনে লেগে আছে অনেকজন আর কি, লেগেন না, লাভ নাই আর কি, লেগে কোনো কিছু করতে পারবেন না আর কি। আমাদের এই মুহূর্তে করণীয় হইতেছে প্রফেসর ইউনূসের সরকারকে সর্বাত্মকভাবে সহায়তা করা। প্রফেসর ইউনূসকে বলতে হবে যে আপনার উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন, দক্ষ তরুণদের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করেন, দেশের মধ্যে আওয়ামী লীগারদের দাবরানির উপরে রাখার জন্য সব ধরনের কৌশল নিতে হবে। আওয়ামী লীগের পক্ষে যেই কথা বলবে তারই দাবরানি দেওয়া হবে। দেশের বাইরে যারা আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছে তাদের বিরুদ্ধে আমাদের ফরেন মিশনগুলোকে সক্রিয় করতে হবে। ওই যে সেদিন দেখেছিলাম না, কানাডার একজন আমাদের ভাইদের নাম থাম ছবি টবি দিয়া প্রচার চালাচ্ছে, ওদের নাকি পিটাবে। ওই ইত্তেফাকের নাকি কানাডার প্রতিনিধি, ওই ইত্তেফাকে কানাডার প্রতিনিধি থাকে কিভাবে? ইত্তেফাক ভালো হয়ে যান। হাসিনার লেসপেন্সারি করেছে আপনার মালিক, এখন এই সমস্তকে আশ্রয় দিতেছেন, সামাজিক প্রতিষ্ঠা দিতেছেন। পুলিশে যারা অসহযোগিতা করতেছে তাদের নির্দয়ভাবে অব্যাহতি দিতে হবে। তারপরে সবার সম্পদের খোঁজ নিয়ে টান দিতে হবে। ইন্ডিয়ান সকল ইন্টারেস্টকে, সকল পণ্যকে বর্জন করতে হবে। ইন্ডিয়ার সাথে লটর পটর যারা করতে যাবে তাদের সামাজিকভাবে লজ্জা দিতে হবে। মিডল ক্লাস আর আপার মিডল ক্লাসের মধ্যে যারা আওয়ামী লীগের পক্ষে আওয়াজ তুলতেছে, কাজ করতেছে, তাদের দৌড়ানির উপরে রাখা হবে। সোশ্যাল মিডিয়া ফলো করা হবে। এদের সবার অপ্রদর্শিত আয় আছে, ফাইল ওপেন করেন, কিছু করতেও হবে না, শুধু ফাইল ওপেন করেন, পেটের গু শুকায় জিলাপি ঘুটা হয়ে যাবে। যারা হত্যা করছে আমার ভাইদেরকে, সন্তানদেরকে গুম করছে, পুলিশ, র্যাব, ডিজিএফআই, এদের প্যাকেট করে ফেলতে হবে। বাধা দিতে থাকলে এমন কৌশল না হবে যেন বাধা দিতে না পারে। আমার কাছে কৌশল আছে, ওই জাউরামুর স্ট্র্যাটেজি আছে, শিওর শট। হ্যাঁ, সোহরাদ্দির বডিগার্ড, ওই যে হ্যাঁ সোহরাদ্দির বডিগার্ড, ওই কি ছিল ভদ্রলোকের সাথে ভদ্রতার, জাউরাদের সাথে ডাবল জাউরামি, নাহলে আপনি গেলে মরছেন। আমি সেটা ফলো করি। ইন্ডিয়ার এখন মূল প্ল্যান হইতেছে প্রফেসর ইউনূসকে সরানো। প্রফেসর ইউনূসের ব্যাপক আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার জন্য বাংলাদেশে ইন্ডিয়া কিছুই করতে পারতেছে না। প্রফেসর ইউনূস ইন্ডিয়ার গলার কাটা হইয়া দাঁড়াইছে, এই কাটা সরাইতে চাইতেছে ইন্ডিয়া। এই জন্য নির্বাচন দিয়ে সরে যাওয়ার চাপ তৈরি করতেছে যেন বাংলাদেশকে আবার দখল করতে পারে ইন্ডিয়া। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো না বুঝা আওয়ামী লীগের সাথে আনন্দ চিত্তে ইন্ডিয়ান এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কামলা দিয়ে দিতেছে। মনে রাখবেন, প্রফেসর ইউনূসের অকাল বিদায় মানে ইন্ডিয়ার পুনরায় বাংলাদেশের তালুকদারি বহাল। এই জন্যেই ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ কঠোর আন্দোলনে যাবে বলছে, আর বিএনপি নাকি সরকারকে সঠিক পথে আনতে আন্দোলনে নামবে। কোন পথে গেছে সরকার? কোন বেপথে গেছে সরকার? সঠিক পথ মানে কি? তবে আওয়ামী লীগ বিএনপি একই সাথে আন্দোলন করছে, দেখেছেন তো? একই সময় আলহামদুলিল্লাহ, দুই রসুনের এক জায়গায়, এটা বুঝাতে পারছেন তো? বিএনপি চায় আন্দোলন, আওয়ামী লীগও চায় আন্দোলন। বাহ, কি মজা! সরকারকে নাকি নির্বাচনে বিলম্বের যৌক্তিকতা তুলে ধরতে হবে, তাই নাকি? বহুত খুব সালাউদ্দিন সাহেব, আমরাই সরকার, এটা আমাদের সরকার, আপনার না হইতে পারে, আমরাই দিব যৌক্তিকতা। ড্যাং ড্যাং করতে তো গেছিলেন ক্যান্টনমেন্টে যে সরকার গঠন করার জন্য। এখন সরকারকে অন করেন না, এখন সরকার আপনার না, আমাদের সরকার, আপনার না হইতে পারে, তবে দিব, আমরাই দিব যৌক্তিকতা। আগামীকাল দেই, হ্যাঁ, মাইনে নেবেন, আমি শিওর। একটা দিন টাইম দেন, মেলা কাজ করার লাগিচ্ছে তো, একটা দিন টাইম চাচ্ছি, খুশি করে যৌক্তিকতা দিয়ে দিমুনি, আমি দিমুনি। জানেন তো সালাউদ্দিন ভাই, আমার যুক্তি গলে শিওর শট। সরকারের দিকে বাউন্সার ছুঁড়েন না, প্রত্যেক বাউন্সারে ছক্কা হাঁকামো প্রমিস করলাম। এবার আসেন, কইছিলাম না খুশি কইরা দিব, আসেন খুশি কইরা দিই। হেলিকপ্টার কোন কোন দিক দিয়ে গেছে আর কই কি হত্যাযজ্ঞ চালাইছে, এটা কেমনে বের করা হয়েছে জানেন? এটা রিক্রিয়েট করা হয়েছে কেমনে জানেন? ক্রু যারা ছিল তাদের সকলের পকেটে মোবাইল ছিল, নিচ দিয়ে উড়িছে, আর মোবাইলগুলো কাছের টাওয়ার থেকে সিগন্যাল নিছে, আর বেচারারা মরিছে। ছবির মতো রিক্রিয়েশন হয়েছে আর কি। নিজে থেকে হয়েছে ভিডিও, অসংখ্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ। মুগ্ধর ভাইয়ের কাছে কয়েকটা রাবাইট আছে ফুটেজ। মুগ্ধর গুলি খাওয়ার যে রিক্রিয়েশন ওর বড় ভাই নিজের হাতে করেছে। কলে হাসিনা সবার কল রেকর্ড করার জন্য ওই যে এনটিএমসি করেছিল। 5 তারিখ সন্ধ্যায় পুরা রেকর্ড ডিলিট করার নির্দেশ দিছে এক ব্রিগেডিয়ার জেনারেল। আইজার নাম কইলাম না, ব্রিগেডিয়ার সাহেব ভালো হয়ে যান, মুছেও গলে দিছে সব। আমাদের কাছে স্বীকারোক্তি আছে কে বলছে মুছে দেওয়ার জন্য। আদালতে দাখিল করা হবে এমন সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্য জেনারেল সাহেব আপনি আদালতে উঠবেন, লিখে রাখেন। তবে সেই সব রেকর্ড উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ।
সমস্ত টেলিফোন কল টেরাবাইটের পর টেরাবাইট, ওই সময় ডিটেইল অন্দরমহলের ঘটনার ছবির মতো রিক্রিয়েশন করা সম্ভব হইতেছে। আমি শুনেছি একের পর এক, প্রথমে শুনেছি দরবেশ বাবার কল রেকর্ডগুলা, যে খুচরা কল রেকর্ড, ছোট 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 মেলা কল রেকর্ড প্রচুর, এর মধ্যে অনেকগুলো এভিডেন্স হিসেবে ইউজ করা হবে। তো যেগুলো আমরা এভিডেন্স হিসেবে ইউজ হয়তো করবো না, সেগুলোই শোনাই। হ্যাঁ এজিৎ সাহেব শুনান না কয়টা। ওরা আবার আসছে অ্যাটাক করতে, তো এর মধ্যে আর্মি নাকি একবার ছিল, তখন এখন কি অবস্থা হয়েছে ভাই? আমার তো ডিটেল দরকার নেই, এখন কি অবস্থা হচ্ছে? 100+ লোক দরজা ভেঙে ভেতরে ঢুকছে, গেট ভেঙে মেইন গেট। এখন হচ্ছে ওরা আগুন দিচ্ছে আমাদের র মেটেরিয়ালস গুলো। আর্মি আসে না? আর্মি তখন হয়তো একবার আসছিল, বাট ওটা আবার চলে গেছে। মানে এখন নতুন হচ্ছে বাঞ্চ আসছে, এখন নতুন করে হচ্ছে আবার জড়ো হয়েছে। শাকিল ওখানে কি অবস্থা? ওখানে ইন্ডাস্ট্রিয়াল পার্কে, হ্যাঁ ওখানে ওই বাজারের ওখানে ওরা স্টে করতেছে, আর মাঝে মধ্যে ড্রোন পাঠাচ্ছে উপর দিয়ে, এবং এখন একটু পিছনে হটে আছে, বাট স্টে করতেছে ওখানে এখনো। এই মাত্র কথা বললো যে এখনো ওরা স্ট্যান্ড নিয়ে আছে যে আবার ডুববে। হ্যাঁ শাকিল স্যার আপনি আলাউদ্দিনকে চেষ্টা করতেছিলেন, পিপি কিছু ভাঙছে ভিতরে, তারপরে এখন সানসিটির থেকে এসে আমাদের পার্কে 2 নম্বর গেটের এখানে আসছিল, তো পুলিশ কিছু ছত্রভঙ্গ করছে ওখান থেকে, তো ওখান থেকে সরে গেছে এখন আপাতত। এখন এরা কারা ছিল? এরা স্যার ওই বাইরের, মানে এরা তো কোনো ছাত্র না, বাইরের এরা। না ছাত্র না তো বুঝলাম, কিন্তু আমাদেরটাকে কেন টার্গেট করতেছে? নিশ্চয়ই প্ল্যান করে টার্গেট করতেছে। এটা তো স্যার এই মুহূর্তে আমি বুঝতে পারছি না। চলে গেছে, হ্যাঁ ওদেরকে পিছায় হটাইছে এখন। আর আমি স্যার আছি ঢাকা অফিসে আজকে। ঠিক আছে, জি স্যার আপনি ফলো করেন, তাকে আমাকে জানাতে থাকেন। জি আচ্ছা স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা ওই আইএফআইসি তে তো আপনি মঞ্জুরকে দিয়ে দিয়েছেন, স্যার 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 রাশিদকে দেবেন না? রাশিদকে দিয়ে দেন স্যার। একটু আমাদের স্যার হলো কি, ওই যে এরা যারা ছিল, মানে যেমন স্যার যে এই এগুলো আমাদের মানে এফডির পজিশনের এগেনস্টে, আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশনে যারা, ওদের এগেনস্টে আবার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দিতে হয়, মানে এরকম একটা আছে। একজন করে স্যার দিচ্ছি, আমি দিব না সেটা বলি নাই। না আপনি রাশিদকে দিয়ে দেন, আমার রাশিদ দরকার। আর থার্ড ম্যান যে আরেকটা তো মুস্তফাও তো এখন চলে যাবে স্যার। ওটা হ্যাঁ বোধহয় আরো কিছুদিন সময় আছে, অক্টোবরে চলে যাবে। ওইগুলো স্যার আমরা আমাদের আমার স্যার যদি আপনি যদি স্যার এফআইডি থেকে কাউকে চুজ করেন তাহলে একটু সুবিধা হয় আর কি। কারণ এরা তো স্যার এই যেমন স্যার যে যাদের এগেনস্টে দিচ্ছি ওনার তো এফআইডিতেই ছিলেন আর কি, আমাদের জাফর ইকবাল স্যার, কামনা ম্যাডাম, এটা ওইটা হলে স্যার ভালো হয়। না আপনি ওটার জন্য আপনি এক্সেপশন করে দেন, আপনি 2 জন ফাইন্যান্স থেকে দেন, 1 জন ব্যাংকিং থেকে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি এক্সেপশন করে দেন, বিকজ আমার কিন্তু আমার জন্য ভেরি ইম্পর্টেন্ট। আই ওয়ান্ট দ্য রাইট পারসন। আপনি যাদের পছন্দ করছেন ওরা করতে শুধু ভালো, কোনো মানে এটাতে কোনো ইয়ে নাই স্যার। ঠিক আছে স্যার, আমি ওকে স্যার থ্যাংক ইউ স্যার। সালমান ভাই, হ্যাঁ আপনি কি গণভবনে? হ্যাঁ আমি আসতেছি। অপদাও যে ইয়েদেরকে ডাকছে, ফ্যামিলিদের। কোন ফ্যামিলি? ওই যারা গুলি খেয়েছে। আচ্ছা আচ্ছা, আজকে 11টায় ডাকছে। 11টা না, 11টা বসে গেছেন। 12টা জাপানিজ এম্বাসিডার। হ্যাঁ 12টা জাপানিজ এম্বাসিডার আসবে। ও জাপানি এম্বাসিডার আসবে 12টা। তাহলে বিকালে আসি, তাহলে একটা কাজ করি আমি। তাহলে এখন তো থাকেন ব্যাংকে, হ্যাঁ ফ্যামিলিদেরকে এখন থাকে না। ও তাহলে বিকালে আসি, 3টা-4টার দিকে আসি। জি সালমান ভাই, আমার ফার্স্ট স্টেশনে ধারা করছিল, ওরা মুভ করে একটা দিক থেকে এখন আপনার দিকে যাচ্ছে।
দেখেন তো অলরেডি রিচ করেছে, ওখানে আর্মি গেছে, আমাদের অ্যাটাক। আমার ওদিকে গেছে আর্মি, কিন্তু আপনার ওদিকে কিন্তু আর্মি এখনো পৌঁছে গেছে, আর্মি চলে গেছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা ওই আপনারা যে ন্যাশনালাইজ ব্যাংকে কি ডিএমডি প্রমোশন হচ্ছে নাকি? না স্যার, এখনো ধরা হয়নি। ধরা হয়নি? কবে ধরবেন? লিস্ট গুলি চাইছেন নাকি? ব্যাংকগুলি থেকে লিস্ট গেছে আপনাদের কাছে, তারা এলিজিবল হইতে পারে, হ্যাঁ এখনো প্রসেস শুরু হয় না, চিন্তা ভাবনা। ও আচ্ছা, ওরা নিজেরা হয়তো লিস্ট দিচ্ছে। ও ডিএমডি তো স্যার হলো যে জিএম থেকে হয়, জিএম থেকে ডিএমডি হয়, তো ওটা আপনার প্রসেসটা কি কবে শুরু করবেন? এটা স্যার আরো সময় আছে, বসতে হবে, সময় আছে স্যার। ঠিক আছে, আমার একজন আছে, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নাম টাম পাঠিয়ে দিই। ওই জনতা ব্যাংকের মিজান বলে একজন আছে জিএম, সিনিয়র মোস্ট আছে, সে সিনিয়রিটি সে পাবে, ইজ ভেরি গুড। ঠিক আছে, যখন শুরু করবেন তখন একটু খেয়াল রাখবেন। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। हाँ, अस्सलाम वालेकुम। Salman Ziddur is in Molvi Bazaar for a local meeting with the MPs and all that. Okay. Can you meet tomorrow? हाँ, sure. Give me a call tomorrow. Okay, ठीक है। জি সালমান ভাই। বিপু, রোববার 11টায় হ্যাঁ আমি বিড়াতে ওই ব্যবসায়ীদের সাথে একটা সিটিং করতে চাচ্ছি। আচ্ছা, খুব ভালো হয়। ওই দিন তো 450 জনের সাথে বসলাম, হ্যাঁ তো আপাতত বললো কি হ্যাঁ তোমাদের সমস্যাটা আমরা দেখবো। হ্যাঁ, তো এখন আমি 50-60 জনকে নিয়ে, তুমি, আমি, টিটো, পলক, আমরা বসে ওদের কথা শুনি কি কি সমস্যা আছে না আছে, একটু দেখানো তো দরকার, ইকোনমিটা। অবশ্যই অবশ্যই। তো তুমি তা একটু নোট করে রাখো, 11টায় বিড়াতে 11টায় রোববার দিন। ওকে, থ্যাংক ইউ। Hello. Salman, you're in Bida all day? I will be busy all day. What time are you free tomorrow? Tomorrow, maybe in the morning I should be free. Around what time? 11? 12-ish. Okay. 12. ঠিক আছে। Hello, are you back in office or? No, I'm not back. I will be back. Come to my home around 5:30 or 6 o'clock. Okay. Come to my home at 6 o'clock. That is better. 6:30 do that. ঠিক আছে। Pasha Ashok. Okay. Hello. Hello. Lines are not clear, right? Hello. हाँ, ठीक है, अभी वो किया जा रहा है, क्या? कंट्रोल में लाने का कोशिश किया जा रहा है, हो जाएगा इंशाल्लाह, कल तक पता लगेगा। इंशाल्लाह ओके, बस दुआ करो। ओके। হ্যাঁ, দেখেছেন না হিন্দি না উর্দু কিবান কয়, দেখেছেন কে যেন ফোন করেছিল, খুঁজে বের করেছি ওটা কে। যাই হোক, অনেক গুরুত্বপূর্ণ মানুষ কল রেকর্ড আছে। আগে একটা ছোট সুনাপটিটা শোনাই। হ্যাঁ, এইটা স্যার ওই যে শামীম হাসানেরটা শোনান না, দরবশ বাবার। এই শামীম হাসান কে জানেন? আগে শুনে নেন, আগে শুনে। ওই যে ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি, ভিসিপিআব কয়। ওই আবার অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের সভাপতি ছিল, জয়ের নাকি পার্টনার ছিল বিজনেস। আগে শুনেন তার আলাপ। আসসালামু আলাইকুম স্যার, আমি শামীম বলছিলাম। কোন শামীম? শামীম, আমি ওই ভেঞ্চার ক্যাপিটাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, বিসিসির পাস্ট প্রেসিডেন্ট স্যার। একটু গাইডেন্স নেওয়ার জন্য ফোন দিলাম স্যার। আমি এইমাত্র বিসিসিআই, বিএসসি সবার সাথে কথা বললাম। আমাদের তো স্যার একটু এখন মানে ব্যবসায়ী সমাজ থেকে বিবৃতি দেওয়া, তারপর কার্ফিউ উঠলে শান্তি সমাবেশ করা, আমাদের একটু স্যার সবার অ্যাক্টিভ হওয়া দরকার স্যার। তো করেন এগুলি? হ্যাঁ, আমি তো আমাকে বলতে হবে কেন? এটা আপনারা করেন। জি স্যার, করতেছি স্যার। আপনি একটু গাইডলাইন দিন। উদ্যোগ নেন। জি স্যার, আমি এখনই সবার সাথে কথা বলতেছি স্যার। উদ্যোগ নেন, এটা নেন। জি ঠিক আছে স্যার। ওকে ওকে স্যার। জি আপনারা কন্ডেম করেন। জি স্যার, ওইটাই করতেছি। আপনারা নিন্দা জানান। আপনারা নিন্দা জানাচ্ছেন না কেন? জি স্যার, ওইটাই করতেছি স্যার, সবার সাথে কথা বলতেছি স্যার। জি স্যার, ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। ওকে, জি তাহলে ওরে দেখেন কেমনে প্রথম আলো কেমনে ওরে চাঙ্গে তুলিছে, দেখেছেন? প্রথম আলো ওর লেখা চাপে, ওর খবর চাপে, দেখেছেন?
ও কেমনে এলিট বানাইছে প্রথম আলো দেখেছেন তো? এটা শুনবেন না? আচ্ছা থাক। বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি আম্বার গ্রুপের চেয়ারম্যান এবং বিটিএম এর সাবেক সহসভাপতি শওকত আজিজ রাসিলের একটা আলাপের ক্লিপ আছে, আজকে শুনলাম কিছুক্ষণ আগে। উই করছে যে ইন্টারনেট যখন বন্ধ আছিল তখন দরজ বাবাকে ফোন দিয়ে করছে যে আমরা মানে ওই রাসেল আপনাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দিচ্ছি, কিভাবে আপনি যারা ভিপিএন ইউজ করে ইন্টারনেট অ্যাক্সেস করবে তাদের আইডেন্টিফাই করবেন। বুঝেছেন মাদারচোদ? আমি তোরা ধরতাম না রাসেল, দেখলাম জিল্লুরের তৃতীয় মাত্রায় গিয়ে ফেচিবাত করিচ্ছু। হ্যাঁ হারামজাদা, হাসিনার আমলে গাছের কাছে এখন তলার করে বেড়ে শিশু জিল্লুর আপনি মিয়া মানুষ পান না, এই সমস্ত দুর্বৃত্তদের ধরে আয় না ফুটেজ দেন। তৃতীয় মাত্রায় কোনোদিন একজন গার্মেন্টস শ্রমিককে আনিছেন, কাজের বুয়াক ডাকিছেন, রিক্সাওয়ালাক ডাকিছেন, কৃষক এক ডাকিছেন, খালি বড় লোক আর এলিট। হ্যাঁ ওদের খুব ভালো গন্ধ না, ওদের তো দুর্গন্ধ। ওই হারামজাদাদের কাছে আমাদের দেশের কথা শোনা লাগবে কা? যখন ওই যে এনটিএমসি তৈরি হচ্ছিল তখন যারা এই কল রেকর্ড করেছিল আর কি শুনেছিল, তারা প্রেমিক প্রেমিকার নাকি রসালো প্রেমময় আলাপ আলাদা করে রেকর্ড করতো, আর ওটা শুনে নাকি মারতো। হ্যাঁ আর দেখেছেন আমার কি করা লাগিছে দেখেছেন? শালা দরবেশ বুড়া বেটা খাটাস, ভালো করে বাংলাও কবের পারে না, উহুর সব অশ্লীল ফোন আলাপ শুনে ট্রান্সক্রিপ্ট করা লাগিচ্ছে কোন টাইমে কি ঘটেছিল। আমার উপরে এই খাইস্তা কাজের ভার কেন দাও খোদা তালা? বারে কেন আমার উপর কেন? আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই কেন? দর্শক শ্রোতা চলেন তাহলে আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই। তোমার রয়ের সাথে তুমি একেবারে স্পেসিফিক অভিযোগ রয়েছে। আব্দুল্লাহ আরেফ 2 লাখ টাকা নেয় আর 6 শতক জমি লেহে নেয়। সে বড় অফিসার, তার সঙ্গে পাল্লাপাল্লির দরকার না, আমার টাকাটা ফেরত দিলে, আমার জমিটুক ফেরত দিলে আমি এতেই খুশি। তার মনুষ্যত্ব এত খারাপ যে সে আমার এলাকার এমন কোনো ব্যক্তি নেই যে যারা বিএনপি পন্থী জামাতপন্থী তাদের নামে মনে করেন যে মামলা করে তারা ভয়তে গ্রামে আসতে পারে নাই। না আস্তাগফিরুল্লাহ আরিফ ভাই, আমি জীবনে করিনি, আপনারাই মারতে যাবো কেন আরিফ ভাই? আওয়ামী লীগের সময় বৈষম্যের শিকার হয়েছে, সেই শিকারে সে ওই পার্টটা পায়ে যাইতে যাচ্ছে, কিন্তু মূলত ছিল আওয়ামী লীগ করে এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি এবং তার ডকুমেন্ট সবকিছুই আছে। শোনেন, ওই যে আমার ঘাড়ে কিছু ইবলিশ শয়তান মাঝে মধ্যে ভর করে, বুঝতে পারছেন? এই সব আমার কথা আছে, এটা আমি বুঝতে পারছি। আরেফের মতো এই যে দুষ্কৃতী দুষ্ট এই লোক, ওর মতো মানে দুর্নীতিবাজ লোক, হ্যাঁ কিভাবে পুলিশে চাকরি করে? এরকম এক পাহাড় অভিযোগ একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে, যার নাম আব্দুল্লাহ আরেফ। আব্দুল্লাহ আরেফ লোকটা তেমন সুবিধা না, এই কারণে এসে নিজেকে অনেক কিছু মনে করে। পুলিশের পোশাক পরা এই কর্মকর্তার নামে আইনের লোক হলেও কাজে সারা জীবন চলেছেন বেআইনি পথে। ঘুষ, দুর্নীতি, জমি দখল, মিথ্যা মামলায় মানুষকে হয়রানি, মাদক আর স্বর্ণ চোরা কারবার সহ অপরাধ জগতের সব অলিগলি তার পরিচিত। আব্দুল্লাহ আরেফকে নিয়ে আমাদের অনুসন্ধান শুরু করেছিলাম, কিন্তু তার শেষ করতে পারিনি, কারণ আব্দুল্লাহ আরেফের বিরুদ্ধে অনুসন্ধানে নেমে কেঁচো খুঁড়তে বেরিয়ে এসেছে বিশাল বড় সাপ। অপরাধের বিশাল এই সাম্রাজ্যে আব্দুল্লাহ আরেফ এক মুকুটহীন সম্রাট। তার সেই অপরাধের বিশাল সাম্রাজ্যের একটি অংশ নিয়ে আমাদের আজকের অনুসন্ধানের প্রথম পর্ব। আব্দুল্লাহ আরেফকে নিয়ে অনুসন্ধান শুরুর আগে তার স্বভাব চরিত্রের একটু বর্ণনা দেওয়া যাক। এসপি আব্দুল্লাহ আরেফ তার প্রয়োজনে মানুষের পা চেপে ধরে বসে থাকতে পারেন, আবার প্রয়োজন শেষে ওই একই মানুষের গলা চেপে ধরতেও সময় লাগে না তার। যে কোনো মানুষকে পটানোর কৌশলে পারদর্শী আব্দুল্লাহ আরেফ পুলিশের ক্ষমতা দেখিয়ে এক ব্যবসায়ীর বউকে তুলে দিয়ে এসেছিলেন সালমান এফ রহমানের হাতে। আবার সালমান এফ রহমান জেলে যাবার পর সেই ব্যবসায়ীর পায়ের জুতা খুলে নিজের গালে নিজেই চাপকেছেন। কেমন আছেন? আমি এত বেয়াদব না, আমার শিক্ষা আমার এরকম না। আর আরিফ ভাই আপনি বসেন, আপনার সাথে কথা বলবো ভাই। আপনি এগুলা করেন না আরিফ ভাই, এগুলা করেন না। না আস্তাগফিরুল্লাহ আরিফ ভাই, আমি জীবনে করিনি, আপনারাই মারতে যাবো কেন আরিফ ভাই? আপনি কি করেন? আপনি বসেন তো। 5 তারিখ ছাত্র জনতার অভ্যুত্থানের পর যে 2-4 জন পুলিশ কর্মকর্তার বাড়িতে হামলা হয়েছে, তার মধ্যে আব্দুল্লাহ আরেফ একজন। গেল 15 বছরে নিজের গ্রামের মানুষের উপর এত অত্যাচার করেছেন যে 5 আগস্টের পর মায়ের নামে করা গ্রামের স্কুল থেকে তার মায়ের নামটিও উপড়ে ফেলেছেন আব্দুল্লাহ আরেফের গ্রামের মানুষ। আওয়ামী লীগের কট্টর সমর্থক হয়ে 5 আগস্টের পর পালিয়ে গিয়েছিলেন। মাস 3 পালিয়ে থেকে ফিরে এসেছেন বিএনপি জামায়াতের সমর্থক হয়ে।
শুধু ফিরে আসেননি, আওয়ামী লীগের সময়ের চেয়েও শক্তিশালী হয়ে ফিরেছেন। আওয়ামী শাসনামলে নিজের অপকর্মের 16 কলা পূর্ণ হবার পর 2022 সালে ওএসডি হন আব্দুল্লাহ আরেফ। 2022 সাল থেকে 24 সালের 5 আগস্ট পর্যন্ত ওএসডি থাকাটাকেই তিনি এখন তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। আমাকে দীর্ঘদিন ধরে হাসিনা সরকার আমাকে ওএসডি করে রেখেছে এবং আমাকে চাকরিচ্যুত করার পায়তারা করেছে, এবং হারুন এবং এই টাইপের কিছু পুলিশ, ক্রিমিনাল পুলিশ দিয়ে সে এই পুলিশ বাহিনীকে নষ্ট করে ফেলেছে। এই হাতিয়ার ব্যবহার করে চাকরি ফিরে পেয়েছেন, সেই সাথে দাবি করছেন বিএনপি জামাত হবার কারণেই নাকি তিনি আওয়ামী লীগের সময় বঞ্চনার শিকার হয়েছিলেন। চলুন দেখা যাক 2022 সাল থেকে 2024 সাল পর্যন্ত 2 বছর কেন ওএসডি হয়েছিলেন আব্দুল্লাহ আরেফ। আব্দুল্লাহ আরেফ বিপ্লব, ইনার মার নাম হচ্ছে নাদিরা লাইজু চৌধুরী, নাদিরা লাইজু। তিনি সভাপতি হয়ে সভাপতির মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও উনি ভোটার তালিকার কেস দেখাই বিভিন্ন আর হয়রানি করিয়ে আজ 24 সাল পর্যন্ত কোনো কমিটি করতে দেয়নি। উনি উদ্যোগপতি আজ সভাপতি আছে। উনি আওয়ামী লীগের লোক, সেই আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে উনি যাইছে তাই করেছে। আব্দুল্লাহ আরেফ মানুষ হিসাবে কেমন সেটা জানতে প্রথমেই তার পরিবারের সাথে কথা বলেছিলাম। হঠাৎ বাড়ি থেকে খবর পেলাম যে আমার বাড়ি এবং আমার আমবাগান সব আমার ভাতিজা দখল করে নিয়েছে এবং এক রাতের ভিতরে দেয়াল গড়ে ফেলেছে। আমি তাড়াহুড়ো করে বাড়িতে গেলাম, যে দেখি যে সে আমার ঘরের অর্ধেক পর্যন্ত, সে আমার বসবাস করা ঘর অর্ধেক পর্যন্ত দখল করে নিয়েছে। আর আমার যে উঠানের দিকে যে জায়গা ছিল সেই জায়গা প্রায় 3 হাত সে করে দখল করে সেখানে সে বিল্ডিং পর্যন্ত করে ফেলেছে আর কি। ফয়জুল কবির আব্দুল্লাহ আরেফের আপন চাচা। এই চাচাই তাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, অথচ পুলিশে চাকরি পাবার পর সেই চাচার বসত ভিটা পর্যন্ত দখল করে নিয়েছিলেন আব্দুল্লাহ আরেফ। তুমি রয়ের কাছে আমাদের অনেক গোপন তথ্য তুমি প্রকাশ করেছো এই এর মাধ্যমে আর কি। সেগুলো বললাম যে একেবারে স্পেসিফিক্যালি এটা উল্লেখ করেছে আর কি, যে রয়ের কাছে আমাদের গোপন অভিযোগ তথ্য প্রকাশ করেছে। এ তো সন্দেহের বশে এরকম কোনো মানুষের বিরুদ্ধে যদি সন্দেহ হয় তাহলে তো চাকরিতে থাকা উচিত নয়, আর এটা তো একবার প্রমাণিত জিনিস, তারপরেও তার চাকরিটা রয়েছে। আব্দুল্লাহ আরেফের জমি দখলের একটি অভিনব কৌশল আছে। আরেফ যেখানেই জমি দখল করেন সেখানেই নিজের মা অথবা বাবার নামে একটি নাম ফলক বসিয়ে দেন। তার চাচার বসত ভিটার ক্ষেত্রেও তাই করা হয়েছে। রাতের আধারে পুলিশ পাহারায় তার মায়ের নাম ফলক বসানোর সময় চাচা ফয়জুল কবির বাধা দিয়েছিলেন, কিন্তু লাভ হয়নি। উল্টো মিথ্যা মামলা ঘাড়ে নিয়ে জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছেন আব্দুল্লাহ আরেফের আপন চাচা। ওর সম্পর্কে আমার ব্যক্তিগত ধারণা হলো যে ও এমন একজন মানুষ যে দুনিয়ায় এমন কোনো অপকর্ম নাই যে নিজের স্বার্থের জন্য করতে পারে না। আব্দুল্লাহ আরেফের কারণে গেল 15 বছর নিজের বাড়িতে ঘুমাতে পারেননি তার আরেক চাচা ইরফান আহমেদ লিটু। তার অপরাধ ছিল তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত। আব্দুল্লাহ আরেফ এসপি, সে 20 BCS চাকরি হওয়ার পরেই সে প্রথম থেকেই সে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায় এবং এলাকার কিছু মাদক ব্যবসায়ী এবং কিছু ক্রিমিনাল লোক, তাদের মাধ্যমে সে অবৈধ নিয়োগ বাণিজ্য এবং মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে যায়। আমি তার এইটা বাধা দেওয়ার কারণে সে আমার প্রতি ক্ষুব্ধ এবং বিভিন্ন টেকনাফ থেকে তেঁতুলিয়া, আপনার কয়রা, পাইকগাছা, ইন্দ্রকানী, এই বিভিন্ন জেলায়, গাজীপুর, মাগুরায় আমার বিরুদ্ধে ভুয়া মামলা দেয়, যেটা মামলার কোনো বাদী পাওয়া যায় না। নিজের জমি জায়গা থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান সবই দখল করেছিল আব্দুল্লাহ আরেফ। সেই সাথে এই চাচার নামেও দেশের বিভিন্ন স্থানে শতাধিক জ্বালাও পোড়াওয়ের মামলা দিয়েছিল আব্দুল্লাহ আরেফ। আব্দুল্লাহ আরেফের মতো লোক যদি এই পুলিশ ডিপার্টমেন্টে থাকে আর এক র এজেন্ট সেট করবে। আব্দুল্লাহ আরেফ যখন যার সঙ্গে বন্ধুত্ব করেছেন তাদের সাথেও বেইমানি করেছেন। নিজের আত্মীয় স্বজনদের যেমন ঠকিয়েছেন, ঠিক একই রকমভাবে জালিয়াতির মাধ্যমে তার ব্যবসায়িক পার্টনারদেরকেও ঠকাতেন। জেডএম রানা নামে ঢাকার এক ব্যবসায়ী অভিযোগ করেছেন আব্দুল্লাহ আরেফের সাথে একসঙ্গে ব্যবসা শুরু করেছিলেন। ব্যবসা চলাকালীন হঠাৎ করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তার কাছ থেকে ব্যবসার পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেন আব্দুল্লাহ আরেফ। একজন পুলিশ কর্মকর্তা, তার বিরুদ্ধে অভিযোগ উঠবে, তিনি আমার নামে মিথ্যা মামলায় দায়ী থাকবে, আমি তো অবশ্যই এটার বিচার চাবো, আমি এটার শাস্তি চাবো। পরিবার, বন্ধুবান্ধব, গ্রামের মানুষ কেউই আব্দুল্লাহ আরেফের হাত থেকে রক্ষা পায়নি। তার নিজ এলাকায় ক্ষমতার প্রভাব দেখিয়ে নিজের বাবার নামে সড়কের নামকরণ করেছিলেন।
গ্রামের স্কুলটাও বাদ যায়নি আরেফের হাত থেকে। গায়ে মানে না আপনি মোড়ল আরেফ গ্রামের স্কুল দখল করে সেখানেও মায়ের নামে নাম ফলক বসিয়ে দিয়েছিলেন। সেই থেকে পুরো স্কুলের সবকিছু আব্দুল্লাহ আরেফের নিয়ন্ত্রণে চলেছে। আরেফের মাকে স্কুলের সভাপতি বানানো হলেও আরেফ নিজেই সবকিছু নিয়ন্ত্রণ করতেন, এমনকি কাগজপত্রেও নিজেই সই করে স্কুলের টাকা পয়সা আত্মসাৎ করতেন। 5 আগস্ট গণ অভ্যুত্থানের দিন গ্রামবাসী স্কুলের ভবন থেকে তার মায়ের নামটি মুছে ফেলেন। গত সরকারের আমলে তার মাতাকে আমাদের গ্রামের স্কুলের সভাপতি বানিয়েছিল অগণতান্ত্রিকভাবে, এবং তার মাতার নামে ওই স্কুলে ভবন নির্মাণ করা হয়েছে। আব্দুল্লাহ আরেফ বিপ্লব, ইনার মার নাম হচ্ছে নাদিরা লাইজু চৌধুরী, নাদিরা লাইজু। তিনি সভাপতি হয়ে সভাপতির মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও উনি ভোটার তালিকার কেস দেখাই বিভিন্ন আর হয়রানি করিয়ে আজ 24 সাল পর্যন্ত কোনো কমিটি করতে দেয়নি। উনি উদ্যোগপতি আজ সভাপতি আছে। এমনি তো ওনার পদটা বড়, পদ পদবি বড়, তাছাড়া উনি আওয়ামী লীগের লোক, সেই আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে উনি যা ইচ্ছে তাই করেছে। ঘুষ হিসাবে পুলিশ সাধারণত নগদ টাকা নিল, আব্দুল্লাহ আরেফ ঘুষ হিসাবেও মানুষের জমি জায়গা দখল করতেন। নানা ধরনের মামলার ফাঁদে ফেলে মানুষকে বাধ্য করতেন তাদের জমি জায়গা আব্দুল্লাহ আরেফের নামে লিখে দিতে। আব্দুল্লাহ আরেফ উনি যদি একটু আমার মামলাটার দিকে একটু সুনজর দিত আমি বিচারটা পেতাম, কিন্তু ওনার কারণে আমার মামলাটা একদম পুরা নষ্ট করে ফেলেছে। উনি এমনভাবে নষ্ট করছে, উনি প্রত্যেকটা আসামির থেকে, বড় বড় আসামির থেকে টাকা খায়া আমার মামলার ধ্বংস করে দিচ্ছে। 2008 সালে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার থাকাকালে যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী ফারুক আহমেদ ভুইয়া ও তার বাড়ির কাজের মেয়ে খুন হন। চাঞ্চল্যকর মামলাটি তদন্তের দায়িত্ব পায় তৎকালীন সিআইডির কর্মকর্তা আব্দুল্লাহ আরেফ। মামলার বাদী ফরহাদের অভিযোগ, স্ত্রীর পরকীয়ায় ধরা পড়ার কারণে হত্যার শিকার হয়েছিলেন তার ভাই ফারুক ভুইয়া ও বাড়ির কাজের মেয়ে। অথচ সেই মামলার ঘুষ হিসাবে মামলার আসামির কাছ থেকে তার বাড়ি লিখে নেন আব্দুল্লাহ আরেফ, বিনিময়ে মামলা থেকে আসামিদেরকে বাঁচিয়ে দেন। মহিদুর রহমান মহিদ, উনি প্রবাসী পল্লীর এমডি, ওনাকে এই মামলার থেকে অব্যাহতি দেওয়ার জন্য উনি আমেরিকা এবং ইংল্যান্ডে যায়। মহিদুর রহমান মহিদ থেকে উনি 1 কোটি টাকা দামের একটা প্লট পায় আপনার ইকবাল রোডে। এই প্লটটা পায় ওরে এই মামলার থেকে অব্যাহতি দেয়। এবং আমাদের মামলার যত আসামি আছে, প্রধান আসামি আমার ভাইয়ের ওয়াইফ এবং ওই সাইফুল ইসলাম, সিজার, ফয়সাল, তারপরে রাবেয়া, এদের থেকে কোটি কোটি টাকা উনি খায়া আমাদের মামলাটা ধ্বংস করে দিচ্ছে। একইভাবে মামলার ফাঁদে ফেলে রাজধানীর গুলশানে একটি পুরো ভবনের মালিক হয়েছেন আব্দুল্লাহ আরেফ, যেটির বর্তমান বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। অনুসন্ধানে জানা যায় একজন বিধবা নারীর কাছ থেকে ওই ভবনটি জোর করে লিখে নেয় আব্দুল্লাহ আরেফ। আরেফের ভয়ে ভুক্তভোগী ওই নারী কথা না বলতে চাইলেও 15 মিনিটসের অনুসন্ধানী দল নিশ্চিত হন বাড়িটির বর্তমান মালিক আব্দুল্লাহ আরেফ। ও আচ্ছা, ওনার মার নামে। এভাবেই মামলার ভয় দেখিয়ে দেশের বিভিন্ন জায়গায় শত শত একর জমি হাতিয়ে নিয়েছেন ভূমি খেকো আব্দুল্লাহ আরেফ। 15 মিনিটসের অনুসন্ধানে ঢাকার মানিকগঞ্জ এলাকায় আব্দুল্লাহ আরেফের প্রায় 58 বিঘা জমির সন্ধান পাওয়া যায়। স্থানীয় মানুষজনের সাথে কথা বলে জানা যায় এসব জমির কিছু অংশ তিনি অবৈধ টাকা দিয়ে কিনেছেন, বাকিটা মানুষের কাছ থেকে জোর জবরদস্তি করে দখল করেছেন। ওই একসাথে কিনছিল রাস্তার ওই পার আসলে 3-4 শতাংশ জায়গা, ওই 3-4 শতাংশ কোম্পানি নিয়ে গেছে, আর এই ডোনার দই রয়েছে। মানিকগঞ্জের সিংগাইরে হানিফ সংকেতের রিসোর্টের ঠিক উল্টো পাশে এক দাগে যত দূর চোখ যায় তার সব জমি আব্দুল্লাহ আরেফের দখলে। অভিযোগ রয়েছে জোরপূর্বক মামলার ভয় ভীতি দেখিয়ে বহু কৃষকের কাছ থেকে জমি দখল করে নিয়েছেন আব্দুল্লাহ আরেফ। আবাদি জমি ছাড়াও মানিকগঞ্জে একটি আলিশান বাগান বাড়ি তৈরি করেছেন আব্দুল্লাহ আরেফ। এসব বিষয়ে মানুষের কাছে জানতে চাইলে এখনো মানুষের মধ্যে আতঙ্ক লক্ষ্য করা গেছে। এখান থেকে আপনার একদম নদী পর্যন্ত আর কি ওই এসপি সাহেবের জায়গা আর কি, এর বেশি কিছু আর জানি না, কিন্তু আপনার অনেক লোকেই জানে। আর এই যে আপনার এই পাশে যে বিল্ডিংটা, এই যে খোলার সাথে মিশানো যে বিল্ডিংটা, ওই যে এটার বাইরেও নাকি এখানে আরো জায়গা আছে? জায়গা ছিল একটু সামনে আপনার রাস্তার এই পাশে 2 শতক না 1.5 শতক, ওটুকু ধরেন এই যে মালিকের জায়গা নিয়েছিল ওটুকু নিয়ে নিয়েছে। মানিকগঞ্জের মতো কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের এক দাগে প্রায় 10 বিঘা পরিমাণ জমির সন্ধান মিলেছে। আব্দুল্লাহ আরেফের দখল করা কেরানীগঞ্জের জমি দেখভালের জন্য তিনি নিয়োগ করেছেন তার নিয়োজিত গুন্ডা বাহিনী, যারা সংবাদ সংগ্রহ করতে গেলেও নানাভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করতে থাকেন। কেরানীগঞ্জের এসব জমিও প্রভাব খাটিয়ে দখল করা হয়। এখানেও তার সে পুরাতন কৌশল কাজে লাগিয়েছেন আব্দুল্লাহ আরেফ।
নিজের বাবা মায়ের নামে মসজিদ মাদ্রাসা করার অজুহাতে ওই এলাকার বিভিন্ন মানুষের জমি জায়গা দখল করে নিয়েছেন আব্দুল্লাহ আরেফ। সারা দেশ জুড়ে আব্দুল্লাহ আরেফ এরকম আরও কত জায়গায় কত মানুষের জমি জায়গা দখল করেছেন তার কোনো ইয়ত্তা নেই। এসব নিয়ে বিভিন্ন সময় তার বিরুদ্ধে পুলিশ ডিপার্টমেন্টে বিভিন্ন অভিযোগ গিয়েছে। আমাদের হাতে আসা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তাহমিনা বেগম স্বাক্ষরিত 23/10/2017 সালে খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত অবস্থায় আব্দুল্লাহ আরেফের 2 জন বডিগার্ড সাবেক কনস্টেবল আব্দুল্লাহ আল মামুন এবং মোহাম্মদ মাসুদুর রহমানকে বেআইনিভাবে মাগুরার বাড়িতে প্রেরণ করে বিতর্কিত জমিতে দাঁড় করিয়ে রেখে পুলিশি ভয় দেখিয়ে স্থানীয় জনৈক বদর ওরফে মিন্টুর সহযোগিতায় দেয়াল নির্মাণ করে অবৈধভাবে দখল করার অভিযোগ করা হয়। জমিটি অন্যের তা জানা সত্ত্বেও কিভাবে মায়ের নামে নাম ফলক স্থাপন করা হয় তারও জবাব চাওয়া হয়েছে ওই চিঠিতে। এছাড়া জমি সংক্রান্ত মাগুরার সহকারী জজ আদালতে 79/2017 এবং মাগুরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে 62/2017 নম্বর মামলা চলমান থাকার পরেও আদালতের আদেশ অমান্য করে জমি দখল করতে যাওয়ার কারণেও আব্দুল্লাহ আরেফের বিরুদ্ধে কৈফিয়ত তলব করা হয়েছে মন্ত্রণালয়ের আরেকটি চিঠির মাধ্যমে। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আদেশপ্রাপ্ত হয়ে বিগত 15 বছরে সারা দেশে বিভিন্ন মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার সত্যতা তুলে ধরে হাইওয়ে পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম আব্দুল্লাহ আরেফের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। খুলনা মেট্রোপলিটনে যাবার আগে বিমানবন্দরে এপিবিএনে থাকা অবস্থায় তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অভিযোগ ওঠার পর তাকে খুলনাতে বদলি করা হয়। ফরিদপুরে নৌ পুলিশের পুলিশ সুপার থাকা অবস্থায় 2019 সালে যশোর বেনাপোলে ইমিগ্রেশন পুলিশের কনস্টেবল দেবপ্রসাদ সাহার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন আব্দুল্লাহ আরেফ। রাষ্ট্রদ্রোহের মামলায় সাময়িক বরখাস্ত হয়ে বর্তমানে কারাগারে আছেন দেবপ্রসাদ সাহা। 2017 সালের 27 জুন এবং 2019 সালের 14 মার্চ দুবার সরকারি আদেশ ছাড়া বেনাপোল ইমিগ্রেশনের মাধ্যমে ভারতে প্রবেশ করেন আরেফ। রয়ের এজেন্ট হিসেবে পরিচিত দেবপ্রসাদ সাহাকে ভারতীয় নাগরিক এবং রয়ের আরেক এজেন্ট পিন্টুর সঙ্গে মধ্যস্থতা করিয়ে দেওয়ার অভিযোগ ওঠে আব্দুল্লাহ আরেফের বিরুদ্ধে। তাদের সাথে মিলে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য ভারতে পাচার করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, যার পরবর্তীতে আটক হওয়া কনস্টেবল দেবপ্রসাদের বক্তব্যে প্রমাণিত হয়। এছাড়া কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে জাতীয় হিন্দু মহাজোটের মতো সাম্প্রদায়িক সংগঠনের উপদেষ্টা হিসাবে স্বেচ্ছায় মনোনয়ন নেন আব্দুল্লাহ আরেফ। এসব কারণে 2020 সালে কাজী জিয়াউদ্দিনের জারিকৃত কৈফিয়ত তলবনামায় আব্দুল্লাহ আরেফকে দোষী সাব্যস্ত করা হয়। উনি 2 বার ইন্ডিয়াতে গেছেন সরকারি পাসপোর্ট ব্যবহার করে এবং 2 বারই উনি গেছেন জিও ছাড়া। তদন্ত করার পরেও ঘটনাগুলি কিন্তু প্রমাণিত হয়েছে, কারণ এগুলি ডকুমেন্টেড বিষয়। 2020 সালে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি কাজী জিয়াউদ্দিনের একটি কৈফিয়ত তলবনামায় উল্লেখ করা হয়েছে 2017 এবং 2019 সালে বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্টদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন আব্দুল্লাহ আরেফ। সরকারি কর্মকর্তা হিসেবে দেশের বাইরে যেতে রাষ্ট্রের অনুমতি বা জিও লেটার নেওয়া বাধ্যতামূলক হলেও ভারতে বারবার যাওয়া আসা করলেও তিনি সরকারের কোনো অনুমতি নেননি, যা সরকারি চাকরির বিধিমালার সরাসরি পরিপন্থী। এসব অভিযোগের তদন্ত শুরু হলে আব্দুল্লাহ আরেফ চাকরি হারানোর আশঙ্কায় আরও বেশি বেপরোয়া হয়ে ওঠেন। মাগুরায় সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের ফুলবাড়িতে 2017 সালে মিন্টু ওরফে বদন নামের এক মাদক ব্যবসায়ীকে কেয়ারটেকার হিসাবে রেখে এলাকায় আব্দুল্লাহ আরেফের নিজের বাড়িতে গড়ে তোলেন মাদকের সাম্রাজ্য। এলাকায় সবাই বিষয়টি জানলেও তার বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি কেউ, কারণ আব্দুল্লাহ আরেফ নিজেকে শেখ হেলাল এবং শেখ তন্ময়ের ব্যবসায়িক পার্টনার হিসেবে এলাকায় পরিচয় দিতেন। এছাড়া মাগুরার আওয়ামী লীগের সাবেক এমপি সাইফুজ্জামান শেখরের সঙ্গে সম্পর্ককেও মাদক ব্যবসার কাজে লাগাতেন আব্দুল্লাহ আরেফ। আব্দুল্লাহ আরেফের বিরুদ্ধে বিভাগীয় এসব মামলার বিষয়টি গোপন রেখে এলাকায় নিজেকে ডিআইজি পরিচয় দিতেন। সেই পরিচয়ে মানুষকে চাকরি দেওয়ার কথা বলে হাতিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা, যদিও তাকে টাকা দিয়ে এখন পর্যন্ত পুলিশে কেউ চাকরি পায়নি। আজকে এই অবস্থা যখন হয়ে যায় তখন আজকে আমি এই এখন আর যেহেতু সে বড় অফিসার, তার সঙ্গে তো পাল্লা ফাল্লা আমি দিতে পারিনি, কোনো কিছু করতে পারতেছি না। আমি অসহায় অবস্থায়, এখন আমার ছেলে রাজমিস্ত্রির কাজ করে, আমি খুব অসহায় হয়ে গেছি, আমি কাজ করে খাই। এখন আমার ছেলে জামাই 9-10টা পেট, আমি কীভাবে কি চালাবো স্যার? এখন আমি চাই সে বড় অফিসার, তার সঙ্গে পাল্লা পাল্লির দরকার না, আমার টাকাটা ফেরত দিলে, আমার জমিটুক ফেরত দিলে আমি এতেই খুশি। আরেফের লোকেরা আর এরা হচ্ছে মাদক ব্যবসা করতে। এরা আব্দুল্লাহ আরেফকে টাকা দিয়েও চাকরি না পাওয়া মানুষের সংখ্যা প্রায় 100 চাকরি না পেয়ে প্রতারিত হবার পর ভুক্তভোগী এসব মানুষ আব্দুল্লাহ আরেফের কাছে টাকা ফেরত চাইতে আসলে তাদের বিরুদ্ধেও মামলা দিয়ে হয়রানি করেছেন আব্দুল্লাহ আরেফ।
আব্দুল্লাহ আরেফ সাহেব বললেন যে স্বামী তুমি এক্সট্রা আইনা দিলা তাই যাই হোক আমি তোমার ছেলের একটা চাকরির ব্যবস্থা করে দেবো। নিয়োগ পত্র যখন দেখাইলো তখন বললাম যে ঠিক আছে স্যার, কয় যে আর একটা ছেলে লাগবে, তোমার কি আছে নাকি? তখন আমি বললাম যে আমার সুমন্দি ছেলেও আছে। যখন উনি নিয়োগপত্র দিয়েছেন তখন আমি দেখলাম যে এটা ভুয়া। তখন আমি বললাম যে স্যার আপনি আমার টাকাগুলো ব্যাক করেন, তখন আজ দেবো কাল দেবো বইলা সে আমাকে গড়িমসি করতেছে। 2014 সালে আমার জামার চাকরি আব্দুল্লাহ আরেফ দেয়ার বলে সে আমার ফেরতও দিই নেই আর এই টাকা চাতে গেলে আমার বাড়িঘর ভাঙচুর করে দেয়। মামলাবাজিতে তিনি এতটাই বেপরোয়া হয়ে উঠেছিলেন যে মৃত মানুষের নামেও মামলা দিয়ে তাদের পরিবারকে হয়রানি করেছেন। সে এমন একজন ব্যক্তি, এমন একজন নিকৃষ্ট ব্যক্তি, সে আমার বাবা মারা যাওয়ার মনে করেন যে 2-3 দিন পরেও সে আমার বাবার নামে মনে করেন যে 2-3টা মামলা দিয়ে আসামি করে মামলা করছে তার নামে। খুদ আওয়ামী লীগের লোক, সে খুব ক্ষমতা দেখাইছে, লোকের চাকরি বরাদ দেওয়া বলে মেলা টাকা পয়সা আনছে। আর এখানে সে মারামারি উড়ি ছাড়া সে মানে কোনোটাই থাকে না, সে হচ্ছে থিড়ে কোনো ভয় থাকে না। এলাকার মানুষকে মামলা দিয়ে হয়রানি করার পাশাপাশি মামলার ভয় দেখিয়ে নিজের সম্মানও বাগানোর চেষ্টা করেছেন। মাগুরার স্থানীয় জামে মসজিদের ইমাম বাবুল আক্তারের সাথে কথা বলে জানা যায় আব্দুল্লাহ আরেফকে স্যার বলে সম্বোধন না করলেও মামলার ভয় দেখাতেন তিনি। এমনকি আব্দুল্লাহ আরেফ গ্রামের বাড়িতে থাকাকালীন সময়ে মসজিদের ইমাম তার সাথে সাথে না থাকলে তাকে মামলার ভয় দেখাতেন। যখন আব্দুল্লাহ আরেফ এসপি বাড়িতে আসতেন, উনি সার্বক্ষণিক সময় আমাকে ওনার সঙ্গে সঙ্গ দিতে বলতেন। তখন আমি চিন্তা করতাম যে ওনার সঙ্গে সঙ্গ দেবো কী করে, কারণ গ্রামের মানুষ ওনাকে ভালোবাসে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন ওনার নিয়ে সমালোচনা হয়, এই জন্যে আমি ওনার থেকে দূরে থাকতাম। হ্যাঁ, উনি মনে করতো যে ইমাম সাহেব আমার সাথে থাকলে আমার ভাবমূর্তিটা বাড়বে এবং ভালো মানুষ বলে আমি পরিচিত হব। তিনি যেখানে চাকরি করেছেন সেখানেই প্রতারণার ছাপ রেখে এসেছেন। আশপাশের চায়ের দোকান থেকে শুরু করে ফটোকপির ব্যবসায়ী পর্যন্ত অভিযোগ করেছেন 2-4 টাকার কাগজপত্র ফটোকপি করেও আব্দুল্লাহ আরেফ কখনোই বিল পরিশোধ করেছেন এমনটি হয়নি। কিন্তু প্রায় সময় খুচরা কাছে যা কাজ করায় পাওয়া যায় না সচরাচর, বাংতিনে পরে দিচ্ছে এই বইলে মনে করেন তারা দেখায় চলে যায়। এসব অভিযোগের পর 2022 সালে বাংলাদেশ পুলিশ থেকে আব্দুল্লাহ আরেফকে ওএসডি করা হয়। 2022 সাল থেকে 24 সালের 5 আগস্ট পর্যন্ত এসব অপকর্মের দায়ে ওএসডি হয়েছিলেন পুলিশের এই দুর্নীতিবাজ কর্মকর্তা। কিন্তু রহস্যজনক কারণে 5 তারিখের পর তাকে আবারও ডিএমপির অ্যান্টি টেরোরিজমের মতো গুরুত্বপূর্ণ শাখায় বসানো হয়েছে। আব্দুল্লাহ আরেফ প্রভাবশালী এক ব্যক্তির তদবিরে চাকরি ফিরে পেয়েছেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে। প্রভাবশালী ব্যক্তির কাছে নিজেকে আওয়ামী লীগ সরকারের সময় নির্যাতিত কর্মকর্তা হিসেবে নিজেকে পরিচয় করিয়েছেন আব্দুল্লাহ আরেফ। কিন্তু চলুন দেখা যাক আব্দুল্লাহ আরেফ আসলে আওয়ামী লীগ সরকারের সময় কতটা বৈষম্যের শিকার হয়েছিলেন। 1990 সালে আমি শিবির করতাম, আমাদের এগুলো সব জায়গায় আছে। নিজেকে এখন শিবির নেতা হিসেবে পরিচয় দিলেও আব্দুল্লাহ আরেফের কর্মজীবন শুরু হয়েছিল ছাত্রলীগ পরিচয় দিয়েই। আব্দুল্লাহ আরেফের কর্মজীবন শুরু হয় বিমান বাহিনীতে চাকরির মধ্য দিয়ে। এয়ারফোর্সে কমিশনার হিসেবে কর্মরত থাকা অবস্থায় চাঁদাবাজির দায়ে চাকরি থেকে বহিষ্কার করা হয় তাকে। এরপর 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মুজিবকে নিয়ে পিতার কবরের চিহ্ন নেই শিরোনামে চটি বই লিখে ছাত্রলীগ কোটায় পুলিশে চাকরি নেন আব্দুল্লাহ আরেফ। পুলিশে চাকরি নেওয়ার সময় বিমান বাহিনীতে তার বহিষ্কারের বিষয়টি গোপন রাখেন, যা আইনত দণ্ডনীয় অপরাধ। বাকপটু প্রকৃতির এই কর্মকর্তা শেখ হাসিনাকে মা ডেকে পায়ে সালাম করে অল্প কদিনেই শেখ হাসিনার আস্থাভাজন হয়ে উঠেছিলেন। তারপর থেকেই শুরু হয় আব্দুল্লাহ আরেফের অন্ধকার জীবনের সূচনা। ভূমি দখল, স্বর্ণ চোরাচালান, মাদক কারবারি সহ বহু অপরাধে জড়িয়েছেন আব্দুল্লাহ আরেফ। যখন যেখানে পোস্টিং দেওয়া হয়েছে সেখানেই চাঁদাবাজি আর দখলবাজের সাথে নিজেকে জড়িয়েছেন। নিজেকে আওয়ামী লীগের সময় বঞ্চিত দাবি করলেও হাসিনা সরকারের সময়েও আব্দুল্লাহ আরেফ চাকরি করেছেন শেখ পরিবারের আস্থাভাজন হিসেবে। আব্দুল্লাহ আরেফের পোল্টিবাজির রেকর্ড অনেক পুরাতন। তার বাবা আমিরুল ইসলাম ফরহাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 2000 সালে একটি স্মরণ সভার আয়োজন করে আব্দুল্লাহ আরেফ। ওই অনুষ্ঠানে আলোচকের তালিকায় থাকা আব্দুল্লাহ আরেফের নামের পাশে কেন্দ্রীয় সভাপতি, মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ, জাতীয় কার্যকরী কমিটির সদস্য, বঙ্গবন্ধু যুব পরিষদ ও শহীদ ফরহাদের সুযোগ্য পুত্র হিসেবে আব্দুল্লাহ আরেফের পরিচিতি উল্লেখ করা আছে। 2010 সালে মুজিব পুত্র শেখ রাসেলকে নিয়ে আরেকটি বই লিখে শেখ পরিবারের সদস্যদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন আব্দুল্লাহ আরেফ। সেই সূত্রে শেখ হেলাল এবং শেখ তন্ময়ের সঙ্গেও সম্পর্ক গড়ে ওঠে আব্দুল্লাহ আরেফের।
শেখ হেলাল শেখ তন্ময় নিক্সন চৌধুরীদের কাছে নারী সাপ্লায়ার হিসেবেও পরিচিতি ছিল আব্দুল্লাহ আরেফের। সালমান এফ রহমান একজন টেলিভিশন উপস্থাপিকাকে দেখে পছন্দ করেছিলেন। নারী সাপ্লায়ার হিসেবে পরিচিতি থাকায় ওই সংবাদ উপস্থাপিকাকে সালমান এফ রহমানের খাটে পাঠানোর দায়িত্ব পড়ে আব্দুল্লাহ আরেফের ওপর। কিন্তু সমস্যা বাধে ওই নারী উপস্থাপিকা ছিল একজন ব্যবসায়ীর বিবাহিত স্ত্রী। সেই কঠিন সমস্যাও সমাধান করে দিয়েছিলেন আব্দুল্লাহ আরেফ। ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যানের স্ত্রীকে তুলে দিয়ে আসেন সালমান এফ রহমানের হাতে। বাংলাদেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য ভিত্তিক নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে জাকিয়া তাজিন সঙ্গে আছি আপনাদের। ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যান তার স্ত্রীকে জোর করে সালমান এফ রহমানের কাছে দিয়ে আসার বিষয়টি 5 তারিখে হাসিনার পতনের আগ পর্যন্ত কাউকে বলতে পারেননি। কিন্তু 5 আগস্ট হাসিনার বিদায়ের পর সালমান এফ রহমান জেলে গেলে ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যান বিষয়টি মানুষের সামনে নিয়ে আসার হুমকি দেন। আর তাতে আব্দুল্লাহ আরেফ দৌড়ে ছুটে যান ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যানের কাছে। ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যানের করা ফোন রেকর্ডটিতে শোনা যায় আব্দুল্লাহ আরেফ নিজের কৃতকর্মের জন্য ওই ব্যবসায়ীর জুতা দিয়ে নিজের গালে পেটানোর জন্য বারবার অনুরোধ জানাচ্ছিলেন। আপনি বসেন, আপনার জন্য আমি কত কাজ কি করতে পারি। আপনি বসেন, আপনি আমার ভুল বুঝলেন। আচ্ছা ভুল বুঝি নাই, আপনার সাথে আমার কালকে কথা হয়েছে, আপনি কানছেন ভাই, আপনি হজের কথা বলছেন। বসেন, আমি আপনার জন্য ওই শালাকে আমি চিন্তা না, আমি সমস্ত ঘটনা বলছি। 2022 সাল থেকে 2024 সাল 2 বছর ওএসডি থাকাকালীনও তার অপরাধ কমেনি। কিছু চাঁদাবাজ ইউটিউবার এবং ডিবি প্রধান হারুনের সঙ্গে আব্দুল্লাহ আরেফ গড়ে তোলেন ভয়ঙ্কর এক চাঁদাবাজির চক্র। সেই চক্রের খপ্পরে পড়া একজন শেখ নিয়ামুল করিম রাসেল, যার কাছে আমরা জানতে পারি ভয়ঙ্কর সেই চক্র কিভাবে মানুষকে সর্বশান্ত করত। আরেফের মূল বিজনেস ছিল, আরেফ চাকরিচ্যুত হওয়ার পর ডিবি হারুনের যত প্রপার্টি সব কিছু আরেফ এবং আরেফ ডিবি হারুনের টাকা পয়সা যেখানে যত যা কিছু ছিল, হ্যাঁ, সব কিন্তু আরেফ নিয়ন্ত্রণ করতো। আরেফ টাকা তুলতো। আরেফ এই যে এটা চাঁদনি, তারপরে এই যে নাজমুল সাকিব, এদের একটা প্যাকেজ ছিল। আরেফ লোক খুঁজে বের করতো, নাজমুল সাকিবের দিয়ে ভিডিও করতো, তারপরে ডিবি হারুন দিয়ে ধরাইতে, তারপরে টাকা নিত। সে আমাকে বিভিন্ন লোক দিয়ে বলছে মামলা উঠাই নে, নাইলে আমি আমার এই অস্তিত্ব বিলীন করে দেবে। এইটা আমি পাঠাইছি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর পাঠাইছি এজাহার এবং আমার দরখাস্তটা। তারপরে মাননীয় আইজি সাহেবের কাছে পাঠাইছি, মাননীয় স্বরাষ্ট্র সচিবের কাছে পাঠাইছি, তারপরে ডিবি প্রধান ওনার কাছে পাঠাইছি, অ্যান্টি টেররিজমের যে প্রধান ওনার কাছে পাঠাইছি, এবং ডিএমপি পুলিশ কমিশনার ওনার কাছে পাঠাইছি। চাঁদনি মেয়েটা হলো ও তো হোটেলে ড্যান্স করে এবং নাচ করে, ওর কাজই এটা। এই চাঁদনি মেয়েটা আরেফ এবং ডিবি হারুন এবং এই যে নাজমুল সাকিব, এই চাঁদনি পরিচয় দিত যে আমি নাজমুল সাকিবের ওয়াইফ। অনুসন্ধানের এই পর্যায়ে বেরিয়ে আসে ওই চক্রের এক নারীর সন্ধান, যার নাম চাঁদনি। জানা যায় চাঁদনি নামের ওই নারী তাদের এই চক্রেরই একজন স্ত্রী, যাকে ফাঁদ হিসাবে ব্যবহার করে বিভিন্ন মানুষকে তাদের হাতে জিম্মি করা হয়। অনুসন্ধানে এতক্ষণ আব্দুল্লাহ আরেফের বিরুদ্ধে যে সব অভিযোগ করা হয়েছে, সে অভিযোগ প্রমাণের জন্য তদন্ত করার প্রয়োজন নেই, কারণ আব্দুল্লাহ আরেফ তার নিজের মুখেই তার সব অপরাধ স্বীকার করেছেন। 5 তারিখের পর নিজের আসন্ন বিপদের কথা মাথায় রেখে এতদিন ধরে যাদের উপর জুলুম নির্যাতন করেছেন, তাদেরকে ফোন করে ক্ষমা চাওয়া শুরু করেছেন আব্দুল্লাহ আরেফ। বিভিন্ন মানুষকে ফোন করে ক্ষমা চাওয়ার এরকম কয়েকটি ফোন রেকর্ড আমাদের হাতে পৌঁছেছে। মুঠো ফোনে তিনি যার সঙ্গে কথা বলছেন তার কাছে আব্দুল্লাহ আরেফ স্বীকার করেছেন এপিবিএনে থাকা অবস্থায় স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন তিনি। আব্দুল্লাহ আরেফের 2টি পাজেরো জিপ রয়েছে। আমি তোমার সাথে মিল দিয়ে তোমার অফিসে গেছি, এ করেছি, ও গেছি, তুমি ওই যে 10 ভরি স্বর্ণ ওই যে নিলে, তা আমি কি তোমার কারো কাজ বলে বেড়াইছি? সেটা তো গাড়ি দুটি ডিআইজি পরিচয় দিয়ে ব্যবহার করতেন আব্দুল্লাহ আরেফ। এইসব গাড়িগুলো মূলত তিনি তার মাদক ব্যবসার কাজে লাগাতেন, যে বিষয়টিও তিনি টেলিফোনে স্বীকার করেছেন। একটা নাম করা সন্ত্রাসী মাদক ব্যবসা এসপির ঘরে ঢুকারই সাহস পাবে না। না, ওটা তো তখন যে স্কুল নিয়ে জায়গা নিয়ে তুমি কন্ট্রোভার্সিয়াল কথা বলো। স্কুল নিয়ে যতই হোক, আমার কাছে মাদক ব্যবসায়ী কেন ঢুকবে? না, আমি বলছি জায়গা জমি নিয়ে স্কুল নিয়ে তখন হয়তো ব্যবহার করছি, সেটাই বলছি। তাহলে তুমি ভুল হয়ে গেছে। আমি তো বলতেছি এটা তো ভুল হয়েছে, আমি তো বলতেছি এটাই তো ভুল। তাহলে তুমি মাদক ব্যবসায়ীদের তুমি চাষের জায়গা দখল করবা,
আচ্ছা ওর তো আর আমি লাথি মেরে দিছি তারপরে তো আর তারপরেও আছে সেদিনকেও তুমি ডাকছো সেদিনকেও গেছে। এসব অপকর্মের কারণ হিসেবে নিজের উপর মাঝে মধ্যে ইবলিশ শয়তান ভর করে বলে দাবি করেছেন আব্দুল্লাহ আরেফ নিজেই। না তো যে মামলায় আটকাতো সে মামলা দিয়ে লাভটা কি, পচা মামলা দিয়ে লাভটা কি? শোনেন, ওই যে আমার ঘাড়ে কিছু ইবলিশ শয়তান মাঝে মধ্যে ভর করে, বুঝতে পারছেন? এই সব আমার কথা আছে, এটা আমি বুঝতে পারছি। এই ইবলিশ শয়তানটা তাড়াতে হবে, চেষ্টা করতেছি কন্ট্রোল করার নিজেরে। এত অপরাধের পরেও নিজেকে এখন বিএনপি জামায়াত দাবি করে চাকরি বাগিয়ে নিয়েছেন আব্দুল্লাহ আরেফ। সেই সাথে সমাজে ঘুরে ঘুরে এখন নীতিবাক্য ঝাড়তে শুরু করেছেন কিভাবে পুলিশকে সুপথে আনা যায়। এই পুলিশকে সংস্কার করতেই হবে, এর কোনো বিকল্প নাই। এই পুলিশ ব্যর্থ হয়েছে। আমরা শুধু আব্দুল্লাহ আরেফের বিরুদ্ধে এসব অভিযোগের তদন্ত সাপেক্ষে শাস্তি চাই না, আমরা চাই আব্দুল্লাহ আরেফের মতো একজন প্রতারককে ৫ তারিখের পর কে বা কারা চাকরিতে যোগদান করার সুযোগ করে দিয়েছে তাদের ব্যাপারেও তদন্ত করা হোক। তা না হলে ২০০০ তাজা প্রাণের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই রক্তের সাথে বেইমানি করা হবে। আব্দুল্লাহ আরেফকে দ্রুত গ্রেফতার করে তার শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে তার বিরুদ্ধে করা অনুসন্ধানের প্রথম পর্ব শেষ করছি। চলেন তাহলে আমরা তৃতীয় ভিডিওটা দেখে নেই। নাহিদ এবং আসিফ সাহেবরা পদত্যাগ করতে যাচ্ছেন বলে ইতিমধ্যেই খবর পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে। বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে তারা শপথ নেওয়ার পর থেকে এই প্রথম কোনো পত্রপত্রিকায় খুব গুরুত্ব সহকারে নিউজটি ছাপা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের এক দফা আন্দোলন ঘোষণা করেছিলেন আমাদের ছাত্রদের মধ্য থেকে প্রাণপ্রিয় ছাত্রনেতা জনাব নাহিদ সাহেব এবং আসিফ মাহমুদ ভুঁইয়া। তিনি সেই ছাত্র আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া আরেকজন বিপ্লবী সৈনিক। এই দুই সৈনিক নতুন একটি রাজনৈতিক দল, যেই দলটি ছাত্রদের মধ্য থেকে প্রতিষ্ঠিত হবে এ ধরনের বিভিন্ন গুঞ্জন আলোচনা, ইভেন তাদের পক্ষ থেকেও বিভিন্ন জায়গা থেকে মন্তব্য বক্তব্য চলে এসেছে। আজকের বাংলাদেশের অন্যতম পত্রিকা আমার দেশ পত্রিকার নিউজ পোর্টালে এটা পাবলিশড হয়েছে এবং এর বাহিরেও বাংলাদেশের অন্যান্য জাতীয় সকল পত্রিকাই নাহিদ আসিফ সাহেবদের পদত্যাগের বিষয়টি গুরুত্ব সহকারে প্রকাশ পেয়েছে। আমার দেশ পত্রিকার নিউজ থেকে তারা স্পষ্ট করেছেন যে ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যে নতুন করে নাম ঘোষণা হতে পারে রাজনৈতিক একটি দলের, যেটা ছাত্রদের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে এবং ছাত্ররা যেটার নেতৃত্বে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় তাদের মতামত সংগ্রহ করে যাচ্ছেন, সেই সংগঠনটি আত্মপ্রকাশ ঘটবে ফেব্রুয়ারির ১৫ তারিখের সময়ের মধ্যে হতে পারে বলে ধারণা পোষণ করছেন। পাশাপাশি এই সংগঠনের নেতৃত্ব দিতে সামনের সারিতে তথা সেক্রেটারি জেনারেল কিংবা সাধারণ সম্পাদক কিংবা মহাসচিব যে নামেই বলেন না কেন, এই পার্টির সেই সাধারণ সম্পাদকের পদের দায়িত্ব পালন করতে পারেন বলে মনে হচ্ছে নাহিদ ইসলামকে। দ্যাট মিনস বাংলাদেশে আগামীর নতুন রাজনীতি, ছাত্রদের রাজনীতি, এটা এখন স্পষ্টতই হচ্ছে যে আগামী দিনে ছাত্রদের নেতৃত্বে একটি ঐতিহ্যবাহী সংগঠন আত্মপ্রকাশ করতে যাবে। এই যাওয়াটার দোষের কিছু নয়। বাংলাদেশে বিভিন্ন সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করেই রাজনৈতিক সংগঠনগুলো প্রতিষ্ঠিত হয়েছে। দেশের যুদ্ধকালীন সময়, দেশের স্বাধীনতা পরবর্তী সময়, দেশের ১৯৭৫ সালের পট পরিবর্তনের সময়, পরবর্তীতে বাংলাদেশের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে যে বহুদলীয় গণতন্ত্র চলে এসেছে সেই সময়, এরকম বিভিন্ন কারণে রাস্তার বাঁকে বাঁকে, সময়ের বাঁকে বাঁকে, পরিস্থিতির বিবেচনায় রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে। ঠিক তেমনি বাংলাদেশে এখন নতুন রাজনৈতিক সংগঠন এটা আসবেন, এটা প্রত্যাশিত ছিল এবং এটা যে সত্য তা আবার প্রমাণ হচ্ছে এই ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যে এই সংগঠনটি আসার মধ্য দিয়ে। আমরা এই সংগঠনগুলোর অনেকগুলো পরিস্থিতি বিবেচনায় কেউ ভালো করেন, কেউ খারাপ করেন। যেমন বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিয়ে রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিলেন, সেই সময় জনগণের কাছে তার আস্থা এবং বিশ্বাস এবং কর্মপদ্ধতির কারণে এবং আওয়ামী বিরোধিতার কারণে, সেই সময় আওয়ামী লীগের অত্যাচার, জুলুম, নির্যাতনের কারণে
মানুষ বেঁচে থাকার মাধ্যম হিসাবে এবং দেশের মানুষকে একটি সুন্দরতম জায়গায় নিয়ে যাবেন সেই হোপের উপর ভিত্তি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু খুব ভালোভাবে জনগণের মণিকোঠায় স্থান অর্জন করে নিয়েছেন, জনপ্রিয় হয়েছেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে, তারপরে বর্তমানে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের হাত ধরে এই দল পরিচালিত হচ্ছে, জনপ্রিয়তায় এখনও বাংলাদেশে শীর্ষে অবস্থান করছে বলে জনগণ মনে করেন। তো স্বভাবতই ছাত্ররা যেহেতু 24-এর নেতৃত্ব দিয়েছে, জুলাই বিপ্লব আমরা নিশ্চয়ই জানি যে ছাত্র সংগ্রামের মধ্য দিয়ে হয়েছে। যদিও এই বিপ্লবে আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মতের মানুষরা অংশগ্রহণ করেছে, কোনো সন্দেহ নাই, নির্দ্বিধায় তারা সাপোর্ট করেছে এবং আমরাও চেয়েছিলাম কোনো রাজনৈতিক পরিমণ্ডলে এদেরকে ঢুকিয়ে বাংলাদেশের এই বৃহৎ আন্দোলনকে কলুষিত করা যাবে না। সে কারণে ব্যক্তিগতভাবে আমি মনে করেছিলাম ছাত্ররাই নেতৃত্ব দিক, ছাত্ররা নেতৃত্ব দিয়ে দেশটাকে আগে স্বাধীন করুক, আর তাই হয়েছে। এই নাহিদ ইসলাম আপনারা নিশ্চয়ই জানেন শহীদ মিনারে এক দফার ঘোষণা দিয়েছেন, কিন্তু তিনিই বাংলাদেশের ফ্যাসিবাদের কবল থেকে দেশকে রক্ষার জন্য তিনি তার আন্দোলনে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষকে এক দফা ঘোষণা দিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়ে ছেড়েছেন এবং ঘটে গিয়েছে। আজ এই বাংলাদেশে তারা নতুন একটি দল করবেন, এটা তাদেরও যেমন আবেগের জায়গা, অনুভূতির জায়গা। দেশকে পরিচালনার নিমিত্তেই তো তারা এই দেশকে স্বাধীন করেছেন, জনগণকে ভালো একটি রাষ্ট্র উপহার দেওয়ার জন্য। আমি সে কারণে এটাকে পজিটিভলি দেখি এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে না, আপনারা যুগের চাহিদার আলোকে নতুন রাজনৈতিক সংগঠন নিয়ে আসছেন এবং সেই সংগঠন আগামী দিনে ভালো কিছু করবে সে প্রত্যাশা আমি ব্যক্ত করতেই পারি এবং আমি মনে করি এটা দোষের কিছু নয়। তবে বাংলাদেশে কখনোই যখন যে দল প্রতিষ্ঠিত হবে, নিশ্চয়ই ওই দল প্রতিষ্ঠিত হলে উদার এবং আন্তরিক মানুষ ছাড়া কেউ আপনাকে খুব একটা ফুলের মালা দিয়ে গ্রহণ করবে, এইটা বাংলাদেশের প্রেক্ষাপটে বিবেচনা করা কঠিন। কারণ এদেশের মানুষ এই ফুলের মালা দিতে অভ্যস্ত নয়। এদেশের মানুষ ফুলের মালার চাইতে যারা দেশকে নেতৃত্ব দেয়, স্বাধীন দেয়, যারা দেশের জন্য কল্যাণকর কাজ করে, ভালো কিছু করে, তাদেরকে ফুলের মালা দেয় না, তাদেরকে পথে কাটা বিছিয়ে দেয়। একটা সময় তাদের জন্য অনেক কঠিন পথ অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হয়। এদেশে নিশ্চয়ই আমি পূর্বে যে দলটির নাম উল্লেখ করলাম, যে শুরুতেই এই দলটাকে ওয়েলকাম জানানোর জন্য তার আওয়ামী লীগ বসে থাকেনি, জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে দলটি এই জায়গায় এসেছে। দলের প্রয়োজন আছে। দল কিয়ামত পর্যন্ত একই দল থাকবে এমনটা যেমন সত্য না, কিয়ামত পর্যন্ত একই নেতা নেতৃত্ব দিবে এমনটাও সত্য না। আমি এই ধরনের ভালো দল হোক, দলগুলো চলে আসুক সেটার পক্ষে। তবে এটাও মাথায় রাখতে হবে দলগুলো যাতে কোনো অবস্থায় কোনো নির্দিষ্ট কারো সমর্থন নিয়ে একেবারে বিতর্কিত কোনো পদ্ধতির মধ্য থেকে আবিষ্কৃত না হোক, সেটাও আমি কামনা করি। বিতর্ক হবেই, তবে আমি মনে করি যতটুকু বিতর্ক এড়িয়ে গিয়ে জনতার জন্য, জনগণের সরকার, জনগণের দল, জনগণের আমাদের আন্দোলন, এই যে একটা জনগণের চাহিদা, এই জনগণের চাহিদাটাকে এখানে প্রাধান্য দিয়ে যদি এই দলটাকে সামনে নিয়ে আসা যায়, তাহলে আমার বিশ্বাস আপনারা টুডে অর টুমোরো বাংলাদেশের পিপলদের কাছে অবশ্যই ভালোবাসা কেড়ে নিতে পারবেন। কারণ আপনাদের ঝুলিতে কিন্তু ইতিমধ্যেই 24-এর বিপ্লব আপনাদের ঝুলিতে আছে। তবে এই ঝুলিতে আমরা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা এই ঝুলির কাজে সহযোগিতা করেছে, তাদেরকে রেসপেক্ট এবং তাদের প্রতি সম্মান রেখে আপনাদের আন্দোলন সংগ্রাম যদি চলমান থাকে, জনগণ এখন অনেক পরিবর্তনে বিশ্বাসী। জনগণ এখন বর্তমান জেনারেশনের যে চাহিদা, যুগ সন্ধিক্ষণের যে চাহিদা, এই চাহিদা যারাই পূরণ করতে পারবে তাদেরকে জনগণ এখন ভালোবাসা দিবে। পুরানরাও যদি তাদের দলের মধ্যে সেই সংস্কার এনে ছাত্র সমাজের চাহিদা, যুব সমাজের চাহিদা, জনগণের চাহিদা, দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, অত্যাচার মুক্ত একটি সুন্দর বাংলাদেশ কেউ গঠন করতে পারে, তাহলে তাদেরকে তারা সমর্থন দিবে। আমি তেমনটাই ভাবছি আপনাদেরকে নিয়েও, যে আপনাদেরকে যদি আপনারা সত্যিই ঐক্যবদ্ধভাবে ইউনিক পিপলদেরকে নিয়ে, যোগ্যতা সম্পন্ন মানুষদেরকে নিয়ে, দেশপ্রেমিক মানুষদেরকে নিয়ে দলমতের ঊর্ধ্বে উঠে সমগ্র দেশবাসীকে একটা স্বপ্ন দেখাতে পারেন, যদি স্বার্থের বেড়াজলে আপনারা আটকে না যান যে আমার কারণ আমি ছাড়া আর কেউ না, এইরকম মানসিকতা যদি আপনাদের ভিতরে না থাকে, যদি উদার গণতান্ত্রিক এবং জনগণের মূল যে পালস সেটা বুঝতে সক্ষম হন,
তাহলে অবশ্যই আপনাদের আন্দোলন এবং রাজনীতিকেও কেউ কোনোদিন ঠেকিয়ে রাখতে পারবে না। মনে রাখবেন, কেউ ঠেকাতে গেলে তারা ঠেকে যাবে, আপনারা উঠে যাবেন, কিন্তু আপনাদের নীতি, নৈতিকতা, আদর্শ এবং আপনাদের ভিতর ভাইয়ের সম্পূর্ণটা জনগণের কাছে ক্লিয়ার থাকতে হবে। আমি অগ্রিম আপনাদেরকে অভিনন্দন জানাই। যদিও অফিসিয়ালি আপনারা কোনো স্টেটমেন্ট এখনও দেননি, কিন্তু আপনারা দিবেন এটা মনে হচ্ছে পত্রপত্রিকার বিবেচনার আলোকে, তাদের নিউজের ধাঁচে আমি আজকের এই কথাগুলো বললাম। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি উদাত্ত আহ্বান থাকবে, নতুন দল আসুক তাদেরকে ওয়েলকাম জানান। যে যত দ্রুত ওয়েলকাম জানাবেন, তাদের পাশে থাকবেন, সে তত বেশি জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে থাকবেন। এই যুগটা এমন যে কুণ্ঠা দেখানোর সুযোগ নেই, কলুষিত করার কোনো সুযোগ নেই, ছোট মানসিকতা দেখানোর সুযোগ নেই। অনলাইনের যুগ, মানুষ আপনার সকল প্রকার ন্যারো মেন্টালিটি এটা জাজ করতে পারে, বুঝতে পারে, এবং তারা এটাকে পছন্দ করে না। সে কারণে আমি ছাত্রভাইদের এই আন্দোলনকে পছন্দ করি। আপনারা জানেন, বেশ কিছুদিন আগে ছাত্রদের এই যে দল, এই দল নিয়ে বিভিন্ন মন্তব্য এসেছে। বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব বলেছিলেন যে পদত্যাগ করে তারপরে আপনাদের দল গঠন করা উচিত। যদি সত্যি আজকের নিউজটা সত্য হয় যে আপনারা পদত্যাগ করে এই দল করছেন, তাহলে ওই মহাসচিব সহ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও আপনাদেরকে বাহবা জানাবে এবং বলবে যে না, তারা বাপের বেটা, সঠিক কাজ করেছে, তারা ক্ষমতায় থেকে অন্যায় কিছুই করেনি, তারা ক্ষমতা থেকে বের হয়ে জাতির প্রয়োজনে নতুন দল গঠন করেছে। আমি বিশ্বাস করি আপনাদের চলার পথে বন্ধুর সংখ্যা একটু কম পাবেন, এটা বাস্তব, কিন্তু চলার পথটা যদি আপনারা ক্লিয়ার করতে পারেন, তাহলে এই চলার পথে কারো বাধাই আপনাদের এই চলার পথকে রুদ্ধ করতে পারবে না, এবং আপনারা জনগণের কাছে আজ হোক কাল হোক যেতে পারবেন। তবে মনে রাখবেন, আমরা যখন জুলাই বিপ্লব করেছি, বিপ্লবের সময়টার ঐক্য আর আজকের ঐক্য এক নয়। সেই সময় আমরা করেছি একটি ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন, কারণ আমরা সবাই ভিকটিম ছিলাম। আজ তারা নাই বিধায় আমরা নিজেরা নিজেদের মধ্যে অনেক ধরনের অস্বস্তিকর কথাবার্তা বলছি, আলোচনা করছি, নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চলছে, কথাবার্তা চলছে, দূরত্ব তৈরি হচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য কাম্য নয়। আগামীর বাংলাদেশও যদি আমাদের নেতৃত্ব দিয়ে সুন্দরভাবে চালাতে হয়, একটা সুন্দর পরিবেশ বিরাজ করা বা একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার আগ পর্যন্ত আমাদেরকে অবশ্যই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোটের মাঠে আমরা ভিন্ন থাকব, ব্যালট পেপারে আমরা ভিন্ন থাকব, কিন্তু দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে আওয়ামী লীগের এই তারা যে পালিয়ে গিয়েছে তাদের দোসরদেরকে রুখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সেক্ষেত্রে ছাত্র সমাজেরও ভূমিকা পালন করতে হবে। আর আমাদের যারা রাজনৈতিক সংগঠন বিভিন্ন জায়গায় রয়েছেন, আপনাদেরকে বারবার বলেছিলাম যে আমাদের পক্ষ থেকেও ছাত্রদের প্রতি স্নেহসুলভ ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটানো উচিত। আজও বলছি একই কথা, যারা জুলাই বিপ্লবে নেতৃত্ব দিল তাদেরকে উচিত ছিল সবার আগে সোহরাওয়ার্দী উদ্যানে তাদেরকে সম্মানিত করা, ক্রেস্ট প্রদান করা, তাদেরকে আলাদাভাবে মূল্যায়ন করা। কিন্তু আমরা কতটুকু করতে পেরেছি আমরা জানি না, কিন্তু আমরা এটা না করাটা আমাদের বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। নেতৃত্বের জায়গায় ভবিষ্যতে ভালো নেতৃত্ব আসবে না যদি আমরা ভালো মানুষদেরকে অ্যাকনলেজ করতে না পারি। সেজন্য দলমতের ঊর্ধ্বে উঠে সকল কাজে, ভালো কাজে মানুষদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আজ ছাত্র বন্ধুরা আমাদের এই নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছে বিদায়ী এখন এই বাংলাদেশে এই মুহূর্তে আপনি আমি আমরা দল করছি, কথা বলছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে চিকিৎসা নিচ্ছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মামলা থেকে ছাত্ররা, ছাত্রীরা, দেশের বিভিন্ন নাগরিকরা মুক্তি পাচ্ছে। জেলের মধ্যে বন্দি থাকা বহু মানুষ যারা 17 বছর 20 বছর জেল খেটেছে তারা এখন মুক্তি পাচ্ছে। এটাই স্বাধীনতার স্বাদ। আসুন আমরা ছাত্রদেরও সম্মান করি, ছাত্র ভাইয়েরাও আমাদের বাংলাদেশের যারা যারা বিভিন্ন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে সেই সকল দলের নেতাদের প্রতি সম্মান প্রদর্শন করে এগিয়ে যান, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। ভালো দর্শক শ্রোতা, চলেন আমরা তাহলে আজকের শেষ ভিডিওটা দেখে নেই। আপনি কি চালাবেন জনাব ইউনূস সাহেব? আপনি তো চালাইতে পারছেন না দেশ। যে পাকিস্তানের নাম করে তারা পাকিস্তানের ছোট ভাই হইতে চায়, সেই পাকিস্তানে কিন্তু এখনো পার্লামেন্ট ইলেকশন হয় এবং মেম্বার কিনা হয়। ফজলুর রহমান প্রতি মুহূর্তে আমি মনে করি আমি যে কোনো সময় অপমানিত হতে পারি, যে কোনো সময় আমার জীবন হানি হতে পারে। আমি আপনাকে বলে রাখলাম, মনে রাখেন কথাটা। আমি মনে করি এই দেশে অনেক মানুষ
যেখানে ফখরুল ইসলাম আলমগীর মতো একজন ভদ্রলোককে তার নাতির সমান ছেলেরা যেখানে মানে অশ্রাব্য গালাগালির মতো করে কথা বলে, এবং তারা এখন বিএনপি কে এখন দেখলাম একটু আগে 1 ঘন্টা পর্যন্ত জামাতের একটা ছেলে I2I টেলিভিশন সেন্টারটার নাম, যে কথা কইল আল্লাহ এদেরকে কি দিয়া তৈরি করছে, এরা আবার নাকি ইসলাম, আল্লাহ এদেরকে কি দিয়া তৈরি করছে। আমার এখন ভাই বলতে ইচ্ছা করে যে আল্লাহ এদের হাত থেকে আমাদেরকে অন্তত মুক্তি দাও। সেই জায়গাতে আইসা পড়ছে দেশ। বলবো 3টা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে, এর জন্য দায়ী ইউনূস সাহেব হতে পারে। 3টা জেনারেশন ছাত্রদের 3টা জেনারেশন একদম ধ্বংস হয়ে যাচ্ছে। শুধু সমন্বয়ক হবে, টাকা রোজগার করবে, প্রজেক্ট করবে এই চিন্তায়, এবং রাষ্ট্র ক্ষমতা দখল করবে। এরা সব ছাত্রদেরকে দিয়ে 9, 10 ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এইগুলা দিয়ে, কারণ এইসব ছেলেপেলেরা মনে করে ডিসি সাহেবের সাথে গিয়া বসছি, এখানে গেলে পরে ডিসি সাহেব রসগোল্লা খাওয়ায়, চা খাওয়ায়, বড়রা সালাম দেয়, কি কয় বাপরে আমরা সমন্বয় শেষ হয়ে। আমি তাদেরকে হাত জোর করে বলছি বাবারা অন্তত লেখাপড়াটা করো, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যার যার অবস্থানে যাও, নিজেকে আগে তৈরি করো, তারপরে পলিটিক্স করো। তোমাদের পলিটিক্সেই তো আমরা মুক্তি পাবো, তোমরাই তো আমাদের নেতা হবা, ভবিষ্যৎ নেতা। আর যারা এখন নেতা হয়ে বসে আছে তাদেরকে আমি বলবো অন্তত বাবা, আমরা বাঙালি হিন্দু মুসলমান, আমাদের একটা কালচার আছে। সেই কালচারটা হলো, আমি সবসময় বলি, 1 বছরের বড় ভাই হইলে ঈদের নামাজ পড়িয়া বড় ভাইকে সালাম করি, মুরব্বীকে দেখলে লাভ পারে চেয়ার থেকে উঠি, হাতে সিগারেট থাকলে সিগারেটটা লুকায়ে ফেলি। আমি উকালতি করি 50 বছর, আমি যদি জানি যে আরেকজন 50 বছর 1 মাস উকালতি করে, তাকে আমি স্যার ডাকি। আমার প্রাইমারি স্কুলের মাস্টারকে দেখলে এখন আমি সালাম করি, স্যার সালাম করে। আমি কিন্তু MA পাস, আমি কিন্তু সিনিয়র, কিন্তু আমার প্রাইমারি স্কুলের মাস্টার, ওনাকে দেখলে এখন আমি সালাম করি। এই যে কালচারটা, এই কালচারটা আজকের যে জেনারেশন যারা নেতৃত্বে গেছে, আমি তাদের নাম ধরে বলে, যে ভাষায় তারা কথা বলে, যে ইঙ্গিতে তারা কথা বলে, এই দেশে কেউ থাকতে পারবে না। কারা কারা থাকবে আমরা সিদ্ধান্ত নিব। কথাগুলো খুব বুঝার চেষ্টা করি, কিন্তু আল্লাহর আরশ কিন্তু কাঁপিয়ে দেয়, কিন্তু আল্লাহ কিন্তু আছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু আল্লাহর সৃষ্টি, কিন্তু যখন একজন বলে এই দেশে কারা কারা থাকবে, তারা সিদ্ধান্ত নেবে কে থাকতে পারবে, কে থাকতে। এই বয়স, এই তারা যখন বলে নামটা, যখন বলে আরে ফজলু, আমার নামটা বলে, যে মানে টিটকারি মেরে বলে ফখরুল ইসলাম আলমগীরের নামটা বলে, মেজর হাফিজউদ্দিনের নামটা, বা ওই যে হারুনুর রশিদের নামটা, বা জয়নাল আবদিনের নামটা, মুরব্বীদের নামগুলা যখন নাম ধরে ধরে বাজে ভাবে উচ্চারণ করে, আমি তাদেরকে বলবো বাবারা, দেশ তোমরাই চালাও, অন্তত বেয়াদবিটা করো না। তোমরা নিজেদেরকে তৈরি করো। তোমরা নিজেরা একজন MA পাস না, তোমরা মাস্টার ডিগ্রিতে কবে ভর্তি হয়েছিল? 1900 সনে, 18 সনে, এটা কিন্তু যাইতেছে 25 সন। তো লেখাপড়াটা করো, টাকা পয়সা পরে কামাইও, সুন্দর সুন্দর শার্ট গায়ে পরে দিও, 4 কোটি টাকা দামের গাড়ি পরে দৌড়ায়ও। এই যে মজা করতেছো, হেলিকপ্টারে 30,000 টাকা কম্বল দেওয়ার জন্য 36 লাখ টাকার হেলিকপ্টার দৌড়াইলা, 25টা গাড়ি নিয়ে চলো, 100 গেট করে চলো। এই সব থেকে, এই অপকালচার থেকে, অপসংস্কৃতি থেকে বাবারা বিরত হও। রাজনীতি যদি করো, রাজপথে হাঁটো। আমরা ছাত্র রাজনীতি করতাম সময় 7 দিনে একটা শার্ট দেওয়ার সুযোগ পাইছি না। আমরা ছাত্র রাজনীতি করতাম সময় একটা হলের মাঝে 2 টাকা দিয়ে ডাল ভাত খাইছি। কাজেই আমি মনে করি বাবারা, তোমরা অন্তত যদি দেশ ঠিক করতে হয়, যে আদর্শই বিশ্বাস করো, ত্যাগ করো, সংস্কৃতিবান হও, বেয়াদবি করো না, আমাদেরকে অন্তত আর কিছু না করো, অপমানটা করো। আমরা এই দেশে খুব রাজনীতি জানতাম, আমি তাদেরকে বলি তারাই দেশ চালাবে একদিন, কিন্তু যোগ্যতাটা আগে অর্জন করো বাবারা। আর আমার শেষ কথাটা হলো, দি only the primary solution of this country to hold an election, এবং এটা দ্রুত। সেই ইলেকশন করলে পরে 300
পিলার দাঁড়াবে 300 এলাকাতে, ভালোই মন্দে মিলায় মানুষের প্রতিনিধি দাঁড়াবে, তার উপরে এই দেশের বিল্ডিং সৌধ নির্মাণ হবে, অট্টালিকা নির্মাণ হবে। কাজে ইলেকশনটা দেও অনর্থক ওই বাজে মানে বাহানা করিয়া ক্ষমতার আঁকড়ায় থাকার চেষ্টা না করাটাই ভালো। কারণ আওয়ামী লীগ তো একাই 71% ভোট পাইছে, বিরোধী দলগুলা ভোট পায় 80% ভোট তো ছিল শুধু স্বাধীনতার পক্ষের 70 সনে। তারা যখন দেখছে আর এই মুক্তিযুদ্ধ খেয়ে ফেলতেছে, কয় কি এটা তো তাকাই, তাহলে আমাদের সাথে প্রত্যাখ্যান, মুক্তিযুদ্ধ নাই মানে বাংলাদেশ নাই। আমি সবসময় বলছি মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা, মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশের জন্ম। কাজে বাংলা মুক্তিযুদ্ধকে যারা স্বীকার করে না তারা বাংলাদেশ তো স্বীকার করতে পারে না। তারা কি করে বাংলাদেশের উপদেষ্টা হয়? তারা অন্য দেশের উপদেষ্টা হইতে পারে। এটা যদি বাংলাদেশ তারা নামটা রাখে তাহলে তো তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে পারে না। যে তার মাকে অস্বীকার করে সে তো মায়ের সন্তান না। আমি দেখলাম আমার মায়ের নামটা বদলায় রাখছে। আমি বলি, আমি কালকেও বলছি আমার মায়ের নাম হলো হুসেনা বানু, আমার এটাই প্রকৃত নাম। এখন আমার যদি কেউ আইসা বলেন না তোমার মার নাম এই 50 বছর পরে বদলাই, নামটা সুন্দর না, আমরা একটা সুন্দর নাম দেব, তোমার মায়ের নাম হলো সুলতানা খাতুন, আমি মানা উচিত কিনা বা মানবো কিনা? মানলে আমি মায়ের সঠিক সন্তান হইলাম কিনা? 54 বছর আগে যে সংবিধান হয়েছে পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ, সেটার নাম ছিল বাংলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এরা বলতে বলতে মুক্তিতা করে ফেলছে, প্রজা হইছি আমরা, প্রজা হইছি না, এটা প্রজা না, এটি সাবজেক্ট। সাবজেক্ট মিনস রুলড বাই দ্য কনস্টিটিউশন। আমি সংবিধানের দ্বারা যে নাগরিক তাকে বলা হয় সাবজেক্ট। এই সাবজেক্টের বাংলা ওটা 1793 সনের লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের প্রজা না। এখন বলতেছে আমাকে নাকি কি নাম দিছে, জনগণতন্ত্রী, জনগণতন্ত্রী বাংলাদেশ দিছে। কে দিছে? ওনার নাম হলো ডক্টর আলী রিয়াজ। উনি 40 বছর আগে চলে গেছিল। আমি চলে যাওয়াটাকে আমি খারাপ বলতেছি না, ওই দেশের নাগরিক হয়েছে। আমার 18 কোটি মানুষের মধ্যে এমন কোন লোক পাইলাম না আমরা যে আমার সংবিধানটাকে একটু করতে পারে। সংবিধান আবার পরিবর্তন করতে গিয়ে আমার ঘরের 4টা পালা 4 কোনায় ছিল, ঘরটা দাঁড়ায় ছিল, 3টা পালাই ফেলায় দিল, দিয়া বলল শুধু গণতন্ত্র থাকবে আর 3টা বাদ। কি কি বাদ? সমাজতন্ত্র বাদ। যখন সংবিধানটা করা হয় 70-এর দশকে 72 সনে যখন সংবিধান করা হয় তখন সারা পৃথিবী 2 ভাগে বিভক্ত ছিল। একটা হলো সমাজতান্ত্রিক পৃথিবী, আরেকটা হলো পুঁজিবাদী পৃথিবী। একটা নেতা ছিল আমেরিকা, আরেকটা নেতা ছিল সোভিয়েত ইউনিয়ন এবং কোন কোন ক্ষেত্রে চীন। তখন সমাজতন্ত্র ছিল সবচেয়ে পপুলার স্লোগান টু দ্য ইউথ অফ দি ওয়ার্ল্ড, এবং গরিব দেশের মানুষের মুখে মুখে সমাজতন্ত্র তখন ঘুরে বেড়াতো। এবং মুক্তিযুদ্ধের সময় কিন্তু আমরা স্লোগান দিলাম সমাজতন্ত্রের স্লোগান, মানুষের পেটের ভাত, পরনের কাপড়, শিক্ষা শেষে চাকরি চাই। আমরা সেই মানুষকে আশান্বিত করে আমরা যুদ্ধ করেছিলাম, মানুষ যুদ্ধে গিয়েছিল। সেই কারণে সমাজতন্ত্র এসেছিল ধর্মনিরপেক্ষতা। কেন এসেছিল ধর্মনিরপেক্ষতা? পাকিস্তানের 23 বছর পাঞ্জাবিরা, পাকিস্তানিরা সাম্প্রদায়িকতা করতে করতে এই জামাত সহ সমস্ত সাম্প্রদায়িক দলগুলো মানুষকে অমানুষ হিসাবে এমন বিষয়ে তুলছিল যে ধর্মের নামে রাজনীতিকে মানুষ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছিল। এই কারণেই বলছিলেন যে রাজনীতিতে ধর্মের যে প্রবেশ, এইটাকে আমরা চাই না। ধর্ম থাকবে মানুষের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে। ধর্ম হইল মহাসাগরের মতো, মহাসাগরের মতো। ইসলাম ধর্ম, আল্লাহ বলছে আমি যদি তুর পাহাড়ের উপরে ইসলাম কোরআন নাজিল করতাম, সেই পৃথিবী তুর পাহাড় ধ্বংস হয়ে যেত। সেই ইসলাম, সেই ধর্মকে তারাই না ওই আমার দেশের যে বাস্তব জগতের ফিদ দুনিয়া, চাউলের দাম কত হবে, ডাইলের দাম কত হবে, চাকরি কিভাবে হবে, কিভাবে মানুষ বাঁচবে, বিদেশে কিভাবে যাবে, সমাজে সমাজে, ব্যক্তিতে ব্যক্তিতে কিভাবে মানুষের সম্পর্ক, এইগুলোর মধ্যে আইনা আমার কোরআনকে তারা বলতে চায় যে এইটা হবে সংবিধান।
তখনকার প্রেক্ষাপটে বলছিল হিন্দু নয় ওরা মুসলিম, জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মনে। এখানে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, এখানে মুসলমান ভালোভাবে থাকবে। ভোরবেলা আসসালাতু খায়রুন মিনান নাওম বলার সঙ্গে সঙ্গে মুসলমান যাবে তার সেই মসজিদে যাবে আল্লাহর কাছে তার নামাজ আদায় করার জন্য। ঘণ্টাধ্বনি হওয়ার সঙ্গে সঙ্গে হিন্দু যাবে মন্দিরে, অন্য ধর্মের মানুষেরা তাই করবে, যার যার ধর্ম পালন করবে। কিন্তু যখন বাজারে আসবে, রাজপথে যখন আসবে, অফিসে যখন আসবে, তখন চিন্তা করবে 80 টাকা চাউল হলে তো হিন্দুও 80 টাকা খাইতে হয়, মুসলমানে 80 টাকায় চাউল কিনা খাইতে হয় গরিব মানুষ। সেইখানে তো হিন্দু মুসলমানের সমস্যার মধ্যে কোনো ডিফারেন্স নাই। আমি খুব একটা কঠিন উদাহরণ দিলে শেষ করব। যখন বৃষ্টি হয় না ফাল্গুন চৈত্র মাসে, জমি যখন শুকায় যায়, পানিও পাওয়া যায় না, সবাই কান্দে আল্লাহ ফসল কিভাবে হবে। মুসলমানরা তখন নামাজ পড়ে আল্লাহর কাছে, আল্লাহ বৃষ্টি দাও। হিন্দুরা তখন কলা গাছ কুপিয়া ধর্ম পালন, তাদের ধর্মের মতো করে উপাসনা করে। বৃষ্টি যখন হয়, হিন্দু মুসলমানের জমি যদি একই আইলে থাকে, আল্লাহ তো মুসলমানের জমিতে বেশি বৃষ্টি দেয় না, হিন্দুর জমিতে তো হিন্দু বললে কম বৃষ্টি দেয় না। আল্লাহ তো সমানভাবে দুই ক্ষেত্রে বৃষ্টি দেয়। আল্লাহ যেখানে ডিফারেন্স করে না হিন্দু মুসলমানের ভিন্ন ভিন্ন ধর্মে, আমি তার বান্দা হিসাবে কেন ডিফারেন্স করতে যাব? সেই কারণে এসেছিল ধর্মনিরপেক্ষতা, এরপরে এসেছিল বাঙালি জাতীয়তাবাদ, 1000 বছরের বাঙালি। সেই বাঙালি পাল বংশের পরে যে বাঙালি কোনোদিন স্বাধীনতা পায় নাই, একমাত্র সুলতানি আমলে শামসুদ্দিন ইলিয়াস শাহ থেকে ধরে আলাউদ্দিন হুসেন শাহ, আলাউদ্দিন হুসেন শাহ থেকে ইসাকা, মসনদ আলা ইসাকার এই 200 বছর আমরা দিল্লির বিরুদ্ধে সোনারগাঁয়ে রাজধানী স্থাপন করে আমরা স্বাধীন ছিলাম, তখনকার মতো করে, মধ্যযুগের মতো করে। সেই যে স্বাধীনতা, এরপরে তো মুঘল আসলো, তারপরে আসলো ব্রিটিশ। বছরের পর বছর, শত শত বছর, 190 বছর ব্রিটিশের অত্যাচারে জর্জরিত হয়েছে আমাদের দেশ। কত কান্না করছে, নীল সাহেবদের বিরুদ্ধে কত আন্দোলন সংগ্রাম করছে। আমাদের মায়েরা বোনেরা কেঁদে কেঁদে ছড়া বলছে, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে। সেই যে আমার মায়ের বোনের অশ্রু, সেই অশ্রু নিয়ে মুসলমান মায়েরা আল্লাহর কাছে নামাজ পড়ে প্রার্থনা করেছে, হে খোদা আমাদেরকে এমন সন্তান দাও, অমৃতের সন্তান, যে আমাদেরকে স্বাধীনতা দিবে। হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় গিয়ে প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে, হে ভগবান আমাদেরকে এমন অমৃতের সন্তান দাও যে বিদেশিদের অত্যাচার থেকে আমাদের মুক্তি দিবে। স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে মুসলমান বীর তিতুমির হাজী শরীয়তুল্লাহ। ফাঁসির মঞ্চে গিয়েছে হিন্দু ধর্মের সূর্য সেন, ক্ষুদিরামেরা। দেশ থেকে দেশান্তরে গিয়ে বাংলার অন্যতম শ্রেষ্ঠ সন্তান নেতাজি সুভাষ বসুরা যুদ্ধ করেছে। তারা স্বাধীনতা দেখে যেতে পারে না। সেই স্বাধীনতা আমরা পাইলাম শেরে বাংলা একে ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান বাসেনী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথ ধরে 1971 সন। সেই 71 সনে মুক্তিযুদ্ধ হলো। সেই মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু চলে গেলেন পাকিস্তানে। রাজনৈতিক নেতৃত্ব দিল তাজউদ্দিন সৈয়দ নজরুল, আর সামরিক নেতৃত্ব দিল প্রধান সেনাপতি এমএজি উসমানী। তারপরে আরেকজন মেজর বীর, যাকে বলা হয়, আমি যাকে বলি যে উনি একাই সেঞ্চুরি মারছে ওই খেলাটার মধ্যে। আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। প্রথমে নিজের নামে, তারপরে বঙ্গবন্ধুর নামে ঘোষণা দিছে। কিন্তু তারপরে সেই লোকটা বীর হিসাবে, সেই খালেদ মুশাররফ, সেই হায়দার, সেই পরশুদিন মারা গেছে সফিউল্লাহ, নেতৃত্ব দিতে হবে। 71-এর মুক্তিযুদ্ধটাকে যারা বলে দুই ভাইয়ের ঝগড়া, আর বড় ভাই ছোট ভাইরে এখন খুঁজা ভাইয়ে ফেলছে, এই মুক্তিযুদ্ধ নাকি বাঙালির 1000 বছরের শ্রেষ্ঠ মুক্তিযুদ্ধ, 1000 বছরের শ্রেষ্ঠ অর্জন। সেই অর্জনকে যারা ছোট করতে চায়, হ্যাঁ, মুক্তিযুদ্ধ করার পর দেশ যখন স্বাধীন হয়েছে, এই দেশে 72 একটা মুক্তিযুদ্ধ স্বীকার করলে 72-এর সংবিধানকে এত অপমাননা করে কেন? কেন বলে কবরে পাঠায় দিব 72-এর সংবিধান? কবরে বলছে কিনা আপনি বলেন তো দেখি, বলছে কিনা? কত মুখে বলছে 72-এর সংবিধান বা কবরে পাঠায় দিব? যেভাবেই বলেন, স্বাধীনতার সংগ্রামের ক্যাপ্টেনের নাম কি?
এটা আমি আমি বিএনপি করি, অনেক ভুল বুঝাবুঝি হয়। তার স্বাধীনতা সংগ্রামের লাস্ট খেলার ক্যাপ্টেনের নাম, ফাইনাল খেলার ক্যাপ্টেনের নাম হলো শেখ মুজিবুর রহমান। তাকে বলতে অপ্রাসঙ্গিক করে দিবে বাংলাদেশে। যারা শেখ মুজিবকে অপ্রাসঙ্গিক করে দেয়, ৭ই মার্চের বক্তৃতাকে যারা বলে এটা কোনো ভাষণ টাষণ না, তাদের কাছ থেকে তারপরে আমাকে বুঝতে হবে যারা ৭২-এর সংবিধানকে কবরে পাঠিয়ে দেন। অলরেডি ৭২-এর সংবিধানের ৪টা স্তম্ভের মধ্যে ৪টা মূলে 3টাকে একদম গলা কাইটা ফাঁসিতে দিয়ে দিছে। তারপরে আমাকে বুঝতে হবে তারা মুক্তিযুদ্ধ মানে, এবং এটা জনাব বা সৈয়দ রিজওয়ানা হাসান শুদ্ধ বাংলায় কইলেই হবে। শুদ্ধ বাংলা উনি মুক্তিযুদ্ধের কি বুঝে মুক্তিযুদ্ধ কারা, উনি কি বুঝে? উনি কারণ উনি যে ঘরে জন্মগ্রহণ করছে তার এত মুক্তিযুদ্ধের চিহ্নই ছিল না সেই ঘরে। আমি তো ওই এলাকার কমান্ডার ছিলাম, তো মুক্তিযুদ্ধে আমি ছিলাম কমান্ডার। আমি তো জানি হবিগঞ্জে কারা দালাল ছিল, বানিয়াচুং আদমিরিগঞ্জে লাখাই কারা দালাল ছিল, এটা আমি জানি। কাদেরকে কারা আইসা আমার পায়ে পড়ছে যান বাঁচানোর জন্য, কত রাজাকার রে জেলখানায় দিয়ে অস্ত্র রাখছি, শুধু জীবনটা বাঁচায় দিছি 16 ডিসেম্বরের পরে সারেন্ডার করছে বলে। কাজে উনি মুক্তিযুদ্ধের কথা কি বলে এটার উত্তরটা আমি দিলে পরে আমার নিজেকে ছোট বলে মনে হয়। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।